কয়জন অনলাইনে? আজকে ইংলিশের 6 নাম্বার ক্লাস। 6 নম্বর শীট মনে হয় সবার কাছে আছে, তাই না? আচ্ছা, শীটের মধ্যে কয়েকটা টপিক আছে, তার মধ্যে একটা টপিক আছে নন ফাইনাইট ভার্ব, দেখছো? আরেকটা আছে নাউন ক্লজ। এই নন ফাইনাইট ভার্বটা খুবই ছোট, আর নাউন ক্লজটা অনেক বড়। নাউন ক্লজ এখানে লেখা আছে, কিন্তু এই নাউন ক্লজের ভেতরে প্রায় 4-5টা টপিক এখানে ঢুকে দিচ্ছে। অতএব এটা কিন্তু বুঝতে একটু ঝামেলাই হবে। তো এখান থেকে যেহেতু আমাদের এটার উপর আরেকটা ক্লাস আছে, সেই কারণে নন ফাইনাইট ভার্ব আজকে পুরোটা করব। আর নাউন ক্লজের আমরা দেখে দেখে যেটুকু না করলেই নয় সেটা আজকে ক্লাসে করব, আর আগামী ক্লাসে কিছু করব, কারণ তো ওই ক্লাসটা তো পুরোটাই পাইতেছি। তো এটা যদি পুরোটা করতে চাই কিছুই বুঝবা না, আজকে দুইটা মিলে চাপ হয়ে যাবে। তো এটার থেকে পুরোটা করবো নন ফাইনাইট ভার্ব, আর এটা হলো কিছু অংশ করব। দুইটার থেকে কিছু অংশ বলতে এখানে যে 4-5টা টপিক আছে সেখান থেকে ভাগ করে যে কটা সহজ সেই কটা আজকে করব, আর কঠিনগুলা রাইখা দিব। ঠিক আছে, প্রথমেই তোমরা চলে যাও সবাই শীটের 3 নাম্বার পেজে। আচ্ছা দেখো, ভার্বের একটা ক্লাসিফিকেশন কি আমরা দেখছিলাম এর আগে? ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, না ওইরকম না, এই যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এরকম দেখছিলাম কি? ওই যে ভার্বকে মূল 2 ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব। সেই নন ফাইনাইট ভার্ব যেটা, মানে ভার্বকে তুমি মূল ভাগ ভাগ করলে যেটা হবে, সেখান থেকে নন ফাইনাইট ভার্ব যেটা, সেই নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার 3 প্রকার। বুঝা গেছে? নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, আরেকটা হচ্ছে পার্টিসিপল। বুঝছি নাকি বুঝি নাই? এইটুকু দেখাইছিলাম তোমাদের কি না? হ্যাঁ, এখন সমস্যা হয়েছে কি, আমাদের সি ইউনিট আর ডি ইউনিটের ক্লাস তো আগে ছিল একই, সি ডি বি একই, সেটার একই টপিক থাকতো। এখন এলোমেলো হয়ে যাওয়াতে কোন ইউনিটে কোনটা ক্লাস নেই এটা মনে থাকা একটু কষ্ট হয়ে যায়। তোমাদের যেদিন ওই দিন ক্লাস করাইলাম ওই দিন ওদের পড়াইছি হলো এইটা, আর আজকে তোমাদের এটা পড়াইছি, ওদের আজকে পড়াবো ক্লাস, মানে এর জন্য বোঝা যায় না, ভুলা যাই। আচ্ছা, এইখান থেকে দেখো ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। এই ইনফিনিটিভের কোনো প্রকারভেদ নাই, জিরানের কোনো প্রকারভেদ নেই, কিন্তু পার্টিসিপল হচ্ছে আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বুঝছি নাকি বুঝিনি? আচ্ছা, এখান থেকে পার্টিসিপলের আলোচনাটা সবচেয়ে কম লাগে আমাদের, অতএব এটা না পড়লেও চলবে, কিন্তু জিরানের সাথে পার্টিসিপলের কিছুটা মিল থাকাতে আমাদের পার্থক্যটা জানতে হবে শুধু। এটা হলো সবচেয়ে বেশি দরকার, যে জিরানের সাথে পার্টিসিপলের পার্থক্যটা কি। আর ব্যবহার দুইটা প্রায় সরি, এই দেখতে প্রায় দুইটা সেম হবে, কিন্তু পার্থক্য একটা জায়গায় থাকবে, সেটা আমাদের শিখতে হবে। আর ইনফিনিটিভটা শিখবো। এখন সবার আগে আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করি। হ্যাঁ, ইনফিনিটিভ কাকে বলে, কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এবং কেন ব্যবহার করতে হয় তাও আমরা এখন শিখে নিব। কেউ কিন্তু কোনো কিছু লিখবা না, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের কেন, কারণ লিখতে হলে আমি বলে দিব সেটা। আচ্ছা, ইনফিনিটিভ হচ্ছে যে কোনো টু এর সাথে ভার্বের বেস ফর্ম থাকলে তাকে একত্রে বলা হয় ইনফিনিটিভ। টু এবং ভার্বের বেস ফর্ম দুইটাকে একত্রে কি বলবো আমরা? ইনফিনিটিভ। প্রবলেম আছে কারো এটুকুতে? না। এই ইনফিনিটিভটা আমরা সাধারণত ব্যবহার করি উদ্দেশ্য বোঝাতে। কি বোঝাতে? উদ্দেশ্য বোঝাতে। কিরকম? যেমন আমি বললাম হি ওয়েন্ট দেয়ার টু বাই এ কার। দেখো তো, সে সেখানে গিয়েছিল কিসের জন্য? গাড়ি কেনার জন্য বা উদ্দেশ্যে, তাই না? দেখো এটা পাস্ট টেন্স ছিল না? পাস্ট টেন্স থাকা সত্ত্বেও উদ্দেশ্য বোঝাইতে থেকে এখানে কি হয়েছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝছি নাকি বুঝিনি? যে কোনো ধরনের উদ্দেশ্য বুঝাইলে আমরা বাংলায় ইংরেজিতে কি লিখবো? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর টু প্লাস ভার্বের বেস ফর্মের বাংলাটা হয় তে। কি হয়? তে।
যেমন দেখো, সে সেখানে গিয়েছিল গাড়ি কিনতে, তাই না? গাড়ি কিনতে। টু টু ইট থাকলে হবে খেতে, টু গো থাকলে হবে কি যেতে। দেখো সবগুলা শেষে কি থাকতেছে তে। আর এটা দিয়ে নন ফাইনাইট কেন বোঝায়? নন ফাইনাইট বোঝায় এই কারণে যে এটা দিয়ে বাক্য শেষ করা বোঝায় না। যেমন আমি তোমাকে বললাম আমি সেখানে গিয়ে, তোমার কিছু মনে হচ্ছে না আরো কিছু বলবে, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আমি সেখানে গিয়েছিলাম, শেষ হয়ে গেছে না? হ্যাঁ, এই যে এরকম তে বা এ থাকলে সেটা হলো গিয়ে অর্থ পুরোপুরি সম্পূর্ণ করা বোঝায় না, এর জন্য এটার নাম হয়েছে নন ফাইনাইট। আর ইনফিনিটিভ অর্থ কি? ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা কেন ব্যবহার করবো আমরা? উদ্দেশ্য বোঝাতে। দেখো নাউনের ক্লাস যারা করছিলা অথবা অনলাইন থেকে দেখে নিছিলাম, তাদের আমি একটা কথা বলছিলাম, ভার্ব কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, মনে আছে আমাদের? হ্যাঁ, এর আগে একদিন বলছি ভার্ব কখনো বাক্যে কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। ভার্বকে যদি বাক্যের সাবজেক্ট করতে হয় তাহলে তিনটা ভাবে করা যায়, হয় টু প্লাস ভার্ব করতে হবে, না হলে ভার্বের সাথে আইএনজি করতে হবে, অথবা দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ। এই তিনটা গঠনের যে কোনো একটা গঠনে করতে পারবো আমরা। তাহলে দেখো তো এই গঠনটা আমাদের সাথে মিলে গেছে নাকি আজকে? ইনফিনিটিভ কি তাহলে বাক্যের সাবজেক্ট হতে পারবে নাকি পারবে না? পারবে। তার মানে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হতে পারবে। বোঝা গেছে এখন? তাহলে এই টু প্লাস ভার্বের বেস ফর্ম কি আমরা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো নাকি পারবো না? পারবো। যেমন হলো গে টু নো হার। দেখো তো এখানে বাক্যের সাবজেক্ট এটা না, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাক্যের সাবজেক্ট হতে পারছে নাকি পারেনি? এখন আমাদের এদের কি বলে কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা দেখতে হবে। দেখো আমাদের শীটের মধ্যে ব্যবহারগুলো লেখা আছে, একটু চলে যাও সবাই 3 পেজে, কিছুই লিখতে হবে না, শুধুমাত্র শীটের এই নিয়মগুলো পারলেই হবে। আমরা প্রথমেই বলছিলাম, পাইছো ইনফিনিটিভের ব্যবহার? হ্যাঁ, ইনফিনিটিভের গঠন কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, ব্যবহারে দেখো প্রথমেই লেখা ছিল উদ্দেশ্য বোঝাতে আমরা কি ব্যবহার করব? টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ব্যবহার করব। আর ওই যে দেখতে খেতে, দেখো তে গুলাকে একটু বড় করে দিছে, তাই না? ওই যে অর্থ বললাম যে তোমাকে সেই কারণে। তারপরে দেখো প্রোনাউনের যেদিন আমরা প্রোনাউন করছিলাম, পার্সোনাল প্রোনাউনের 4টা ভাগ করছিলাম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, এই পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, মনে আছে আমাদের? সেখান থেকে আজকে আমাদের 2টা লাগবে। কয়টা? 2টা। একটা লাগবে পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো অবজেক্টিভ ফর্ম। পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা কি অবজেক্টিভ ফর্ম। বোঝা গেছে? আচ্ছা, অবজেক্টিভ ফর্মের সাথে সম্পর্ক হচ্ছে ইনফিনিটিভের। অবজেক্টিভ ফর্মের সাথে কার সম্পর্ক? ইনফিনিটিভের। এর জন্য দেখো এখানে লেখা আছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর কি ব্যবহার করতে হয়? ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে যদি কখনো কোনো জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসে, সেখানে আমরা কি বসাবো? ইনফিনিটিভ বসাবো। যেমন he advised me to do this. দেখো he advised me, সরি, অ্যাডভাইসটা ছিল মেইন ভার্ব, বাক্যের মেইন ভার্বের পরে যেটা বসে আমরা শিখছিলাম কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এই যে অবজেক্টিভ ফর্ম পাইছি, অবজেক্টিভ ফর্মের পরে একটা ভার্ব বসছে, সেটা কি ইনফিনিটিভ হয়ে গেছে। এই দেখো টু ডু, শুধু ডু কিন্তু হয় না, কি হয়েছে? টু ডু। বুঝছি নাকি বুঝি নাই? তার মানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্মের পরে কোন কি আসবে? ইনফিনিটিভ। কোনো প্রবলেম আছে এটাতে? এই নিয়ম বোঝায় কারো কোনো প্রবলেম আছে? আমাকে বলতে হবে যদি তোমার প্রবলেম থাকে, কারণ আমি কি সবার আসলে মনের ভিতরে ঢুকে দেখতে পারবো? তাহলে আমাকে বলতে হবে না, লজ্জা পাওয়ার কিছু নাই। তুমি পারো না দেখে এখানে আসছো, তুমি পারলে কি এখানে আসতা? তুমি যে বিষয়টা পারো সেই বিষয়টা শেখার জন্য আবার যাও। তোমরা কি কেউ এখন জানে প্লেতে ভর্তি হবা? না। কেন প্লেতে ভর্তি হবা না? কারণ তুমি প্লে পড়াটা পারো। যে জিনিস পারো সেই জিনিসটার জন্য আর কি করতে হয় না, আমাদের আর কোনো জায়গায় যাইতে হয় না। এখন তুমি প্লে পড়া উল্টা পড়াইতে পারবা। তার মানে এটা পারো না দেখে কিন্তু এখানে আসছো তুমি। তো তুমি যদি নাই বলো আমারে যে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা বুঝো নাই তুমি? এই জন্য বলতে হবে যেটা বুঝি নাই ওইটা বুঝি নাই, বুঝিয়ে দেন। তার মানে বুঝলাম যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। 2টা ব্যবহার শিখছি। 1 নম্বরে শিখছি কোনো উদ্দেশ্য বোঝালে কি হয়? ইনফিনিটিভ হয়। প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। এই 2টা ব্যবহার তো কার কোনো প্রবলেম থাকার কথা না। আছে কি? দেখি পরের ব্যবহারে চলে যাই। দেখো শীটের মধ্যে 2টা ছক দেওয়া আছে, তাই আছে না? সি এবং ডি তে। হ্যাঁ, ছক বলতে মানে কয়েকটা লিস্ট দেওয়া আছে, টেবিল দেওয়া নাই, টেবিল আকার থাকলে ভালো হয়। কিছু লিস্ট দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তার নিচেও কিছু ওয়ার্ড দেওয়া আছে, পাইছো? কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমার দেখার বিষয় না। উপরের গুলো হলো ভার্ব, পরের গুলো হলো অ্যাডজেক্টিভ।
তার মানে এটা ভার্ব, প্রথমে এগুলা কি ভার্ব, পরে এগুলা কি অ্যাডজেক্টিভ। এটা তোমার দেখার বিষয় না, তোমাকে মুখস্থ করতে হবে এই ওয়ার্ডগুলা। এই ওয়ার্ডগুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব সেটা তোমার দেখার বিষয় না, মনে রাখবা। এই যে যে ওয়ার্ডগুলো আছে এই অ্যাডজেক্টিভ বা ভার্ব, এই যে এই সি এবং ডি তে যে ওয়ার্ডগুলো আছে, সি তে এবং সি এবং ডিতে যে ওয়ার্ডগুলো আছে, বুঝো, সি এবং ডিতে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, সি এবং ডিতে যে ওয়ার্ডগুলো আছে সেটা কিছু আছে ভার্ব, কিছু আছে অ্যাডজেক্টিভ। আমার কি সেটা দেখার বিষয়, বিবেচনার বিষয় না? এটা আমার বিবেচনার কোনো বিষয় না। আমার বিবেচনার বিষয় কি, এরা, এদের পর, নট এরা, এদের পরে কোনো ভার্ব আসবে সেই ভার্বগুলো হবে ইনফিনিটিভ। এরা কি ইনফিনিটিভ হবে না? এদের পরে যে আসবে তারা ইনফিনিটিভ হবে। এরা যে কোনো ফর্মে হতে পারে, প্রেজেন্টেও থাকতে পারে, পাস্টেও থাকতে পারে, তাদের তোমার কোনো সমস্যা নাই। এদের পরে যে আসবে তাদের কি করতে হবে? আমাদের ইনফিনিটিভ করতে হবে। এটাতে প্রবলেম আছে কার কার সেটা বলো। এদের পরে যে আসবে তাদের কি করতে হবে? ইনফিনিটিভ। এইটাতে প্রবলেম আছে কার কার বলো। তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো মুখস্থ না করলে এই অধ্যায়ের অ্যান্সার করতে পারবা না, এই অধ্যায়েও পারবা না, রাইট ফর্ম অফ ভার্বেও পারবা না। বুঝা গেছে নাকি বুঝি নেই? বুঝতে পারছি কি আমরা? হ্যাঁ, ওকে, চলে যাও তারপরে পেজে 4 নাম্বার পেজে। 4 নাম্বার পেজে আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেয়া দিচ্ছে ইনফিনিটিভের ব্যবহারে। আমরা ওই পাশে কয়টা ব্যবহার শিখছি? 3টা। ওই সবগুলো ওয়ার্ড কিন্তু একসাথে ধরতে বলছি। 1 নাম্বারে ছিল কি, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হবে। তারপরে হলো গিয়ে অবজেক্টিভ ফর্মের পর ইনফিনিটিভ হবে। তারপরে কিছু ওয়ার্ড শিখছি, এই ওয়ার্ডের পর সবসময় কি হবে? ইনফিনিটিভ। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? তারপরে 4 পেজ দিয়ে দেখো 6টা নিয়ম দিয়ে দিচ্ছে, পাইছো? হ্যাঁ, তার 1 নাম্বার নিয়মে বলছে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হতে পারে। ওটা আমরা আগে থেকেই জানি না, এটা তাহলে আজকাল এটা শেখার দরকার নাই। 2 নাম্বার হচ্ছে উদ্দেশ্য বোঝাতে কি হয়? টু প্লাস ভার্ব ব্যবহার হয়, এটাও আমরা জানি না, জানি। তারপরে দেখো 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে ভবিষ্যতের কোনো নির্দেশনা দিতে, কি দিতে? ভবিষ্যতের কোনো নির্দেশনা দিতে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টু প্লাস ভার্ব ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, ওই যেগুলা 1 লিখছে 1 গুলা কাইটা 0 করে দাও। হ্যাঁ, 1 হয় না, কারণ 1 মানে কি প্রেজেন্ট ফর্ম না? প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কি এক না? যদি একই হয় তাহলে আমি টু বি না লিখে টু ইজ লিখবো, সম্ভব? কোনোদিনও সম্ভব না। ওকে, 3 নাম্বার নিয়মটা বোঝা গেছে। ও এই নিয়মগুলো কেন এত তাড়াতাড়ি পড়াচ্ছি, কারণ এই নিয়মগুলো খুব খুব কম আসে, লাগে না বললেই চলে তোমাদের। আগেও বলে দিচ্ছি আমি, আগে যারা ক্লাস করছে ওই দিন যারা ক্লাস করছে, যেমন সি ইউনিটের, ওদেরও বলে দিচ্ছি এই নিয়মগুলো কম লাগবে আমাদের। 4 নাম্বার নিয়মে কি বলছে দেখো, ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে। আচ্ছা, কোনো কিছু চলতে থাকা মানে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের কিন্তু 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার শর্ত হচ্ছে বি ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? বি ভার্ব। আর 2 নাম্বার শর্ত ভার্বের সাথে কি থাকতে হবে? আইএনজি। তাহলে ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বি দিয়ে তারপরে কি ভার্বের সাথে আইএনজি দিব না? হ্যাঁ। আর ভবিষ্যতে যাওয়ার জন্য একটু আগে শিখছি, ভবিষ্যতের কোনো বর্ণনা করতে হলে কি লাগে? টু প্লাস ভার্বের বেস ফর্ম লাগে, তাই শিখছি না? তাহলে এরকম হবে না, টু প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো তো এটুকু মিলছে নাকি? ভবিষ্যতে কোনো কিছু করতে থাকবো, একটু আগে বলছিলাম ভবিষ্যতের কোনো নির্দেশনার জন্য আমার কি লাগে? টু প্লাস বেস ফর্ম। এটাই তো, ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, বেস ফর্ম দেখি চলতে থাকা বোঝায় না? চলতে থাকার জন্য আমার কি লাগবে? 2টা শর্ত। 1 নম্বরে কি লাগবে? বি ভার্ব। আর 2 নম্বরে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা বুঝলাম। এটা বুঝি নাই কে কে একটু বলো তো? ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, চলতে থাকার জন্য আমার 2টা শর্ত, বি ভার্ব লাগবে আর কি ভার্বের সাথে আইএনজি লাগবে। তোমরা অনেকে মনে করো আইএনজি ভার্বের সাথে থাকলেই মনে হয় কন্টিনিউয়াস টেন্স, তা কিন্তু না। আইএনজি থাকলেই কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, মনে রাখো। আগে বি ভার্ব থাকতে হবে, তারপরে আইএনজি থাকতে হবে, সেটা হলো কি কন্টিনিউয়াস টেন্স। শুধু আইএনজি থাকলেও কন্টিনিউয়াস টেন্স না, শুধু বি ভার্ব থাকলেও কন্টিনিউয়াস টেন্স না। বুঝা গেছে? যেমন আই এম এ টিচার, এম আছে, বি ভার্ব আছে, তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স না। আবার হলো কি সিইং দ্য বার্ড, কন্টিনিউয়াস টেন্স না। কেন? কারণ হলো একটা জিনিসই মনে রাখবে যে 2টা শর্ত একত্রে মিললেই শুধু কন্টিনিউয়াস টেন্স হতে পারবে, তাছাড়া কন্টিনিউয়াস টেন্স হতে পারবে না। প্রবলেম আছে কারো এটুকুতে? ওকে, তারপরটা দেখো বলছে কি, বলছে যে ভবিষ্যতে কারো দিয়ে কোনো কাজ করায় নিব। তুমি কি জানো যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় নিলে সেটা অ্যাক্টিভ ভয়েস না হয় প্যাসিভ ভয়েস হয়? হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ ভয়েস চিনবা কিভাবে সেটা বলে দিই। বাক্যের যে সাবজেক্ট থাকবে সে যদি সক্রিয়, সক্রিয় মানে নিজেই কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর যদি সে কাজ নিজে না করতে পারে, নিষ্ক্রিয় হয়, তাহলে প্যাসিভ।
বোঝা গেছে? যেমন হলো গে আমি ভাত খাই, এই উদাহরণটা আমরা ছোটবেলা থেকে জানি। আমি ভাত খাই, এখানে আমি বাক্যের সাবজেক্ট না, আমি কি কাজ করতে পারি নাকি পারি না? পারি, তাহলে অ্যাক্টিভ। ভাত আমার দ্বারা খাওয়া হয়, বাক্যের সাবজেক্টের জায়গায় কে বসছে? ভাত বসছে। ভাত কি একা একা কাজ করতে পারে? তাহলে এটা কি হবে? প্যাসিভ ভয়েস। বুঝছি? তাহলে বাক্যের সাবজেক্ট সক্রিয় হলে অ্যাক্টিভ, নিষ্ক্রিয় হলে প্যাসিভ। মনে থাকবে? সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে আছে নাকি? প্যাসিভ ভয়েস যখন করতাম তখন সব সময় একটা অক্সিলারি ভার্ব বাড়তি নিয়ে আসতাম আর একটা বি ভার্ব বসাইতাম, ভি3 বসাইতাম। মনে আছে আমাদের? হ্যাঁ, ধরো আই ইট রাইস, একটা অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে নাই, আছে? অথচ এটা কি করতাম? রাইস ইজ ইটেন বাই মি, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতাম না? এটা মনে রাখবা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভে যতগুলা অক্সিলারি ভার্ব ছিল তার থেকে প্যাসিভে একটা বেড়ে যাবে। দেখো আই ইট রাইসের মধ্যে 0টা ছিল, কিন্তু যখনই এই রাইস ইজ ইটেন বাই মি কটা আনছি? একটা আনছি। দেখো হ্যাভ বিন যখন থাকে, হ্যাভ বিন, তখন সরি হ্যাভ প্লাস ভি3 থাকে, তখন কিন্তু তোমরা হ্যাভ বিন ভি3 করো। ওই যে হ্যাভ একটা ছিল অক্সিলারি ভার্ব, তোমরা কয়টা করছো? 2টা। সব সময় এটা নিয়ম যে অ্যাক্টিভে যতগুলা থাকবে প্যাসিভে করতে একটা বেড়ে যাবে। প্রবলেম আছে কারো এটুকুতে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন কারো দিয়ে কোনো কাজ করায় নেই, আমি নিজে না করে অন্যকে দিয়ে করায় নেই, তাহলে কি আমার কাজ তারা দিয়ে করেন না, তার মানে কি সে এখন প্যাসিভ না? এরকম যদি প্যাসিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে আমাদের। একটা অক্সিলারি ভার্ব নিব, আর কোন ফর্ম নিতে হয় ভার্বের? ভি3। ভি3 নিতে হয় না? তাহলে 2 + b + ভি3 নিব। তাহলে 2 + b + ভি3। তার মানে বুঝলাম যে ভবিষ্যতে কোনো কাজ আমি নিজেই চলতে থাকা মানে করতে থাকবো বুঝাইলে সেখানে হবে 2 + b + ভার্বের সাথে আইএনজি। আর যদি অন্যকে ভবিষ্যতে কোনো কাজ করায় নেওয়া হয় তাহলে কি হবে? 2 + b + ভার্ব 3। বোঝা গেছে? লাগবে না শুধু শুধু। তারপরেও দেখো এমন হইলো যে অতীতে কোনো কাজ করার কথা ছিল অথবা কাজ করা হয়ে গেছে। অতীতে কোনো কাজ করার কথা ছিল, সেই কাজ করা কি হয়েছে? হয়ে গেছে। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বসাবো 2 + have + b3। 2 + have + b3 মানে অতীতে কোনো কাজ করার কথা ছিল, তুমি করেও ফেলছো, এরকম আছে না? সেই ক্ষেত্রে হবে 2 + have + b3। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এই কটা নিয়মে কারো কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা জিরানে চলে যাব। জিরানে চলে যাই। ওকে, ইনফিনিটিভের ব্যবহার লাগবে কয়টা আমরা বলছিলাম? প্রথম 3টাই। কি কি? 1 নম্বরে উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ হয়, 2 নম্বরে বলছিলাম হলো গিয়ে অবজেক্টিভ ফর্মের পর ইনফিনিটিভ হয়, আর 3 নম্বরে এই ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ হয়। এই 3টা নিয়ম আমাদের লাগবে। ক্লিয়ার? ওকে, পরের নিয়মে চলে যাই আমরা, পরের রুলসে চলে যাই। জিরান। কোন ওয়ার্ডকে জিরান বানাইতে হলে 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার শর্ত হচ্ছে যে ওয়ার্ডটা জিরান হবে সেই ওয়ার্ডটা ভার্ব হইতে হবে। কি হইতে হবে? ভার্ব। 2 নাম্বার শর্ত ওই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। কি হইতে হবে? আইএনজি থাকতে হবে। আর 3 নাম্বার শর্ত ওই ওয়ার্ডটা নাউনের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? নাউনের কাজ করতে হবে। একটু আমাকে শুধু এটা বলবা, জিরান আর পার্টিসিপল সম্পর্কে খালি জানো যে এটা এটা, এরকম জানো কয়জন? সেটা তার হাত তুলো। জিরান এবং পার্টিসিপল জিনিসটা কি এটুকু জানো শুধু? কেই জানতা না আগে থেকে? কেউ জানো না? হ্যাঁ, একটু হাত তুলো কে কে। মানে জিরান কি জিনিস তোমার আমি বলিনি তো তুমি সব পারবা, তুমি সব পারলে কে এখানে আসতা? তুমি খালি বুঝো যে জিরান কি, বা তুমি খালি জানো যে পার্টিসিপল কি, এরকম কে কে আছো? হ্যাঁ, আরগুলা কি জীবনে কোনো নামই শোনা জিরান পার্টিসিপলের? তুমি জিরান পার্টিসিপলের নামই শোনা নাই? তুমি তাহলে বল না কেন যে হ্যাঁ কিছু হলেও জানি? এটুকু কে কে আছে? মানে একদম নামই শুনো না এরকম কেউ আছো? জিরান এবং পার্টিসিপল। আচ্ছা, তোমাদের কাছে কি জিরান এবং পার্টিসিপল সহজ লাগে না কঠিন লাগে সেটা বলবো শুধু। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার না? কোনটা জিরান কোনটা পার্টিসিপল কনসেপ্ট ক্লিয়ার না? এটাই তো বলতেছো। আচ্ছা দেখি আজকের পরে কনসেপ্ট ক্লিয়ার হয় নাকি। আজকের পরে যে কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কে কে আমার ট্রিট দিবা বলো। আচ্ছা, জিরান হইতে হলে বুঝবাই না বিপদ। আচ্ছা, জিরান হইতে হলে কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত আর 3 নাম্বার শর্ত নাউনের কাজ করবে, তাই তো বলছি। দেখি পারি নাকি আমরা। খুব সহজ উদাহরণ দিয়ে বুঝাইতেছি। রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং ইজ এ কি? গুড হ্যাবিট। একটু বোঝার চেষ্টা করো। রিডটা কি কোনো ভার্ব? 1 নাম্বার শর্ত মিলছে, ভার্বের সাথে আইএনজি আছে, 2 নাম্বার শর্ত মিলছে। আচ্ছা, এটা যে নাউন এটা বুঝতেছি না কিন্তু। এটা কি বুঝতেছো তোমরা যে এটা নাউন? নাউনের কাজ করলে এটা জিরান হয়ে যাবে। 2টা মিললে তো হবে না, 3টা মিললেই হয়ে যাবে। দেখি এটা
নাউনের কাজ করে নাকি? আমরা নাউনের কাজ করাইতে চাইলে হোয়াট দ্বারা বাক্যকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? বাক্যকে। বাক্যকে হোয়াট দ্বারা প্রশ্ন করার পরে যদি এই ওয়ার্ডটা অ্যান্সার হিসেবে আসে তাহলে হবে জিরান, এই ওয়ার্ডটা যদি অ্যান্সার হিসেবে না আসে তাহলে জিরান হবে না। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ, তাহলে দেই। দেখো আমি যদি বলি কি গুড হ্যাবিট রিডিং, অ্যান্সার আসে নাকি আসে না? আসে। তাহলে 3 নাম্বার শর্ত মিলছে নাকি মিলে নাই? মিলছে। তার মানে আমরা বুঝলাম হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার আসে তাহলে কি হবে? জিরান, না আসলে অন্য কোনো কিছু, না আসলে অন্য কোনো কিছু। এখন মনে 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 হইতেছে না সবসময় অ্যান্সার আসবে। হ্যাঁ, এই রিডিং দিয়ে আরেকটা বাক্য লিখে দেখো, আসবে না। আই স এ রিডিং রুম, আই স এ রিডিং রুম। আমি কি দেখেছি? হোয়াট দ্বারা প্রশ্ন করবো না? আমি কি দেখেছি? নো, রিডিং রুম না, রুম দেখেছি। তারপরে যদি বলি কিসের রুম দেখেছি? পড়ার রুম, তখন আসে রিডিং রুম। হোয়াট দ্বারা প্রশ্ন করলে রিডিং অ্যান্সার আসে না রুম অ্যান্সার আসে? রুম। দেখো তো এই বাক্যে এটা অ্যান্সার আসছে নাকি? আসে নাই। দুইটা শর্ত মিলছিল, এটুকু এটুকু মিলছিল, তাই না? 3 নাম্বার শর্ত মিলছে না, তাহলে এটা জিরান হবে নাকি হবে না? হবে না, এটা জিরান না, কিন্তু এটা জিরান। বুঝছি নাকি বুঝি নাই? এইটুকু বুঝো নাই, বুঝছো নাকি তাই বলো শুধু। মানে জিরান জিনিসটা কি এটুকু বুঝছো নাকি? জিরান হইতে হলে শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত কি? ভার্ব হইতে হবে। 2 নাম্বার ভার্বের সাথে আইএনজি। 3 নাম্বার নাউন হইতে হবে। এইটুকুতে প্রবলেম আছে কারো? আর নাউন হওয়ার জন্য হয়েছে নাকি না হয়েছে বুঝবো কিভাবে? হোয়াট দ্বারা প্রশ্ন করবো। অ্যান্সার আসলে নাউন, না আসলে অন্য কিছু। আসলে নাউন, না আসলে অন্য কিছু। প্রবলেম আছে কার কার সেটা বলো। এইটুকুতে প্রবলেম আছে কার কার? কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা জিরানের ব্যবহারে চলে যাব। একটু শিটে চলে যাও সবাই, জিরানের ব্যবহারগুলো দেখি। এটা কি লেখা নিবা তোমরা একটু? বুঝি নেই, লেখা নিলে একটু লেখা নাও। শেষ সবার তোলা? মুছে দেই। শিটে চলে যাও, দেখো জিরানের কিছু ব্যবহার দেওয়া আছে। ওই যে একটু আগে যেরকম শিখলাম আমরা ইনফিনিটিভের ব্যবহার, কোথায় কোথায় ইনফিনিটিভ ব্যবহার করব, ঠিক সেরকমই এখানে জিরানের কিছু ব্যবহার দেওয়া আছে। তার থেকে প্রথম যে নিয়মটা সেটাই হচ্ছে এরকম যে প্রোনাউনের এতক্ষণ শিখছিলাম কিসের উপরে? অবজেক্টিভ ফর্মের পর ইনফিনিটিভ হয়। এখন শিখবো পসেসিভ অ্যাডজেক্টিভ ছিল না আমাদের? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ঠিক আছে? এবং এবং পৃথিবীর যে কোনো নাম তার সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলেও সেটাও কি কাজ করবে? পসেসিভ ফর্ম। বুঝা গেছে? এগুলা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলা কিন্তু পসেসিভ প্রোনাউন আমরা আগেই শিখছি এগুলা, তাই না? আচ্ছা, পৃথিবীর যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে ওটাও কি হবে? পজিটিভ ফর্ম। এদের পরে যদি কোনো ভার্ব আসে, এদের পরে ধরো এরা আসছে আগে, তারপরে একটা ভার্ব আসলো, সেই ভার্বের সাথে কি বসাইতে হবে? অবশ্যই আইএনজি বসাতে হবে। বুঝছি নাকি বুঝি নেই? ক্লিয়ার সবাই? বুঝছি নাকি বুঝি নেই? যেমন হলো গিয়া মাই রইল, মায়ের পরে কি গো দিব না গোয়িং দিব? গোয়িং দিব। বোঝা গেছে নাকি বুঝি নেই? কেন? কারণ এই যে মাইটা কি
পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে কোনো ভার্ব আসলে কি করতে হবে, তাকে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার? এক নাম্বারটা। আসো 2 নাম্বারে। এখানে কি তোমাদের আজকে সবাই মিলে একসাথে ক্লাস হচ্ছে? বিডি, তুমি ডি না? তাহলে কেন এই সময় ক্লাস করলে তো ওদের সাথে তোমাদের শীট মিলবে না, তখন কেমন হবে? বসো, ওই ক্লাসে এমনি পোলাপান নাই, আর ঝামেলা। পজিটিভ অ্যাডজেক্টিভের পর কোনো ভার্ব আসলে তার সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তারপরে দেখো এখানে সি নাম্বারে কিছু ওয়ার্ডের একটা লিস্ট দেওয়া আছে, পাইছো? ওই যে ইনফিনিটিভে যেরকম কিছু ওয়ার্ড মুখস্থ করছিলাম, সি নাম্বারে এখানেও কিছু ওয়ার্ড মুখস্থ করছো, পাইছো? এদের পরের ওয়ার্ডগুলো কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এরা কি ভার্বের সাথে আইএনজি হবে? এদের পরে যে আসবে তারা ভার্বের সাথে আইএনজি হবে। বুঝছি নাকি বুঝি নাই? এরা ভার্বের সাথে আইএনজি হবে না, এদের পরের গুলা, এদের পরের গুলা। তাহলে এই ওয়ার্ডগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, মুখস্থ করবো নি। তারপরে দেখো আমি 3টা নিয়মকে একটা নিয়ম বানিয়ে দেবো। ডি ই এফ, দেখো শীটের মধ্যে ডি ই এফ। ও, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আমার কাছে অনেকেই শীট মানে ইয়ের কথা ছিল, ভোকাবুলারি শীটের কথা দেওয়ার কথা ছিল, যারা ফেসবুকে নক করছে আমি তাদের দিতে পারিনি, কারণ ফেসবুকে মোবাইল থেকে পিডিএফ ফাইল শেয়ার করা যায় না, ওটা কম্পিউটার থেকে করতে হয়। কিন্তু আমার ল্যাপটপটা এরকম বিছানার মধ্যে পড়ে থাকে, বাট অন যে করবো সেই সময়টা পাইনি, এর জন্য অনেকে দিতে পারিনি। যারা যারা ইয়ের ভোকাবুলারি লিস্টের দরকার আছে, যে আমার কম ভোকাবুলারি মানে 357টা মনে হয় ভোকাবুলারি দেওয়া আছে এখানে, ওই কটা ভোকাবুলারি সবচেয়ে বেশি কমন, ওইখান থেকে তুমি পড়তে পারবা না, ওইখানে শুধু ওয়ার্ডগুলো নিতে পারবা যে এই ওয়ার্ডগুলো কমন, ওইটা তোমার ওই যে সাপ্লিমেন্ট অথবা অন্য কোনো বই থেকে খুঁজে খুঁজে পড়তে হবে। বোঝা গেছে কি আমার কথাটা? হ্যাঁ, মানে কারণ কি ওখানে সিনোনিম অ্যান্টোনিম কিছু দেওয়া নাই, ওখানে শুধু ওয়ার্ডের অর্থটা দেওয়া আছে, ওই অর্থ বললে তার তোমাদের হবে না। যাদের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে একমাত্র কি করা যায়, ফাইলটা শেয়ার, পিডিএফ শেয়ার করা যায়। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, আমার নাম্বারটা আগেই দেওয়া আছে, আচ্ছা তাও লিখে দেই যারা নাম নিছো, 01735812710। হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে পিডিএফ ফাইল আমি অনেককে দিতে পারি নাই, পরে যারা যারা না পাইছো তারা তো অনেকে মন খারাপ করবো যে ভাইয়া বলছিল দিল না, ঠিক আছে, কিন্তু আমি এই কারণে দিতে পারিনি। তো এটার মধ্যে নক করলে আমি তোমাকে ওই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। ওই পিডিএফ এর মধ্যে 357টার মতো ওয়ার্ড আছে, খুবই বেশি কমন ওয়ার্ড গুলা, হাই ফ্রিকোয়েন্সির বলা হয়। ওই ওয়ার্ড গুলাকে তুমি নিবা, নিয়ে ওই ওয়ার্ড গুলা তোমার শীট থেকে অথবা তোমার যে আছে সাপ্লিমেন্ট অথবা যার যে বই আছে ওই বইয়ে ওই ওয়ার্ড গুলো আগে দাগায় নিবা, সব সিনোনিমের মধ্যে দেওয়াই আছে না, ওই ওয়ার্ড গুলো ওইখান থেকে পড়বা। তারপরে পরে অন্যগুলা পড়লে পড়ো, আগে এইটা শেষ করো। কারণ কি, কারণ কমন গুলো আগে শেষ করে যদি ওখান থেকে কমন পড়ে যায়, এর জন্য। ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের ডিই এবং এফ 3টা নিয়ম দেওয়া আছে, তাই আছে না? 3টা নিয়ম দেওয়া আছে না? প্রথম নিয়মে দেখো কিছু ফ্রেজ দেওয়া আছে, এরকম ফ্রেজ আছে, এইড ইন, গিভ আপ, সাকসেস ইন, পাইছো? কনফেস টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, পাইছি না? আচ্ছা, ই নাম্বারে দেওয়া আছে অ্যাকস্টমেট টু, অ্যাফ্রাইড অফ, ফন্ড অফ, পাইছো? ক্যাপাবল অফ। আর এফ নাম্বারে দেওয়া আছে দেখো নাউন প্লাস প্রিপোজিশন, নাউন প্লাস প্রিপোজিশন। তাহলে দেখো তো এরকম হলো নাকি যে সবগুলোর মধ্যেই প্রিপোজিশন আছে? ডি নাম্বারে সবগুলোর মধ্যে কি প্রিপোজিশন আছে না? আচ্ছা, এই ই নাম্বারে সবগুলোর মধ্যে কি আছে, প্রিপোজিশন আছে না? আর এফ নাম্বারে কি বলছে, নাউনের পরে আবার কি থাকতে হবে, প্রিপোজিশন। তাহলে সবগুলোর মধ্যে কি থাকলো, প্রিপোজিশন থাকছে না? কার সাথে প্রিপোজিশন আছে না আছে অত দেখার বিষয় না, নিয়ম শিখবো আমরা মাত্র একটাই, যদি কোথাও বাক্যে প্রিপোজিশন থাকে, কি বাক্যে কোথাও যদি কি থাকে, প্রিপোজিশন, তারপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। বুঝছি নাকি বুঝিনি? বুঝছি। আচ্ছা, একটু একটা জিনিস ট্রাই করব। আমি সেদিনও এই প্রশ্নটা করার পরে বলছিলাম এটা যারা পারবা তারা হইলো গিয়া চান্স পাবা। ঠিক আছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে, হ্যাঁ এখানে 3টা লোক অ্যান্সার করবা না, তোমরা 3জন অ্যান্সার করবা না, ঠিক আছে? তারপর তোমাদের জিজ্ঞেস করলাম, পরে জিজ্ঞেস করবো, কারণ কি, কারণ ওরা এই নিয়মটা শুনছে এর আগেও, তাহলে ওরা অ্যান্সার করতে পারবে না? পারবে, ওদের নিয়ে আমার কথা নাই, তোমাদের সাথে আমার কথা হচ্ছে এই নিয়মটার আগের নিয়ম যেটা পড়ছিলাম ওটা হলো কিছু ওয়ার্ডের নিয়ম, তার আগে একটা কি পড়ছি, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? ওই যে মাই, আর, এদের, এদের পরে কি বলছিলাম, ভার্বের সাথে আইএনজি বসবে। আবার এখানে কি বলছি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। কেন 3টা নিয়ম কি একত্র করা যায় না? দেখো সবগুলা শেষে কি আছে, প্রিপোজিশন, তাহলে আমরা কষ্ট করে এত মুখস্থ করে যাবো কেন? তার চেয়ে এক কথাই শেষ, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটা কি হবে, আইএনজি হবে। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে
পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আসলে আইএনজি হয়, এটা আমরা জানি, কিন্তু কেন হয়, কেন, কি কারণে এটা হইতেছে, কেউ বলতে পারবা? পসেসিভ অ্যাডজেক্টিভের পর ভার্ব আসলে এটা তো টু প্লাস ভার্ব হইতে পারতো, শুধু বেস ফর্মও হইতে পারতো, কেন 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 আইএনজি হইতেছে, এর কারণটা কি? মানে হ্যাঁ, ওর অ্যান্সারটা কিন্তু হয়েছে। আমরা প্রথম ক্লাসে কি বলছিলাম, যে প্যাডের একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে? প্যাডের নিয়মে বলছিলাম যে যে কোনো পসেসিভ অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। আর ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়? সেটা নাউন হয়। বুঝছি নাকি বুঝি নেই? দেখো একই অবস্থা, কিন্তু প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কেন? প্রিপজিশনের পরের অর্থ সবসময় কি হয়? নাউন হয়। আর নাউন, ভার্বকে নাউন করতে হয় কিভাবে? আইএনজি যুক্ত করে। দেখো এই ক্লাসটা অনেকেই করছো, কিন্তু অ্যান্সার করতে পারলো না। কারণ কি জানো? কারণ তোমাদের মাথায় সবগুলো নিয়ম তোমরা রাখো না। তোমরা যেদিন যে ক্লাস করো শুধু সেই দিন সেই রাখো। হ্যাঁ, টু এর ক্ষেত্রে একটু ভিন্ন, যদি খালি ইনফিনিটিভ বোঝায় সেই টু এর ক্ষেত্রে বেস ফর্ম বসাবো, আর যে কোনো টু এর ক্ষেত্রে কি বসাবো? আইএনজি বসাবো। যেমন লুক ফরওয়ার্ড টু, এটা তার ইনফিনিটিভের টু না, তাহলে এটা কি হিসাবে কাজ করতে? প্রিপজিশন হিসাবে না, তাহলে এটার ক্ষেত্রে ঠিকই আইএনজি দিবা। আর শুধুমাত্র ইনফিনিটিভ, বুঝে তোমার হলো উদ্দেশ্য বোঝাচ্ছে, তারপরে হলো ওই যে ওই ওয়ার্ডগুলোর পরে আছে, এরকম ক্ষেত্রে বেস ফর্মটা বসাবো। এই নিয়মে কারো কোনো প্রবলেম আছে? দেখো অনেকগুলো নিয়ম, আমরা তিনটা নিয়ম বানিয়ে দিচ্ছি। এক নাম্বার নিয়ম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তারপর কিছু লিস্ট দিছি, লিস্ট, এই লিস্টের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। আর তিন নাম্বার নিয়মে আমরা কি বলছি? যে কোনো প্রিপজিশন সে কার সাথে আসে না আছে সেটা আমার দেখার বিষয় না, এরকম থাকলেই সেটার সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল থেকে তেমন প্রশ্ন আসে না, কিন্তু পার্টিসিপল এবং জিরানের মধ্যে একটু পার্থক্যটা জানা রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেখছো আমি বলছি না যে প্রথমে ক্লাস না করছে তাদের জন্য একটু বিপদ আছে, সত্যি কিন্তু তাই হইতেছে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো পার্টিসিপল কি জিনিস। পার্টিসিপল হইতে হলে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা। এক নাম্বার শর্ত ভার্ব হইতে হবে, ওয়ার্ডটা কি হতে হবে? ভার্ব। দুই নাম্বার শর্ত ওই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। কি থাকতে হবে? আইএনজি থাকতে হবে। আর তিন নাম্বার শর্ত হচ্ছে ওই যে দেখো এই দুইটা শর্ত মিলে গেছে না, এর সাথে জিরানের সাথে মিলে গেছে না? জিরানও তো এরকম ছিল, ভার্ব, ভার্বের সাথে আইএনজি, আরেকটা কি ছিল? নাউন। কিন্তু এটার তিন নাম্বার শর্তটা হবে অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ। বলছিলাম এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার আসলে কি হবে? নাউন। আর এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার আসে তাহলে নাউন, আর যদি না আসে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝছি নাকি বুঝিনি? যেমন ওই যে বলছিলাম আই স এ রিডিং রুম, ওইখানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি অ্যান্সার আসছিল না আসে নাই? আসে নাই। তার মানে ওটা কি হিসাবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভ কাজ হিসাবে। যেমন আমি ওই বাক্যটা আবার লিখি, আই স এ রিডিং রুম, এরকমই তো লিখছিলাম। হ্যাঁ, আমি কি দেখছি? রুম দেখছি। তার মানে এটা অ্যান্সার আসে না, এইটা আসে অ্যান্সার। তাহলে কি হবে? হবে না। একটু বোঝার চেষ্টা করো। আমরা শিখছিলাম প্যাড, মনে আছে নাউনের ক্লাসে? প্যাডের পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, মনে আছে? তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভ, এই যে নাউন, তাহলে এটা কি নাউনের কাজ করতেছে না অ্যাডজেক্টিভের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের। এটা বুঝি নাই কে সেটা বলো। তাহলে এই তিনটা শর্ত মিলছে না আমার? ওই যে ভার্ব রিড, আইএনজি আছে, আবার অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা মানে এই তিনটা শর্ত মানলেই সেটাকে কি বলবো? পার্টিসিপল। বুঝছি নাকি বুঝি নাই? অথচ এই ওয়ার্ডটাই যদি ওই যে ওখানে দিয়েছিলাম তখন কি হয়ে গেছিল? জিরান হয়েছিল। দেখো আমি আবার ওই বাক্যটা লিখি, রিডিং ইজ এ গুড হ্যাবিট, লিখলাম না, মনে করো রিডিং বাক্য থেকে কেটে দিলাম, রইল কি? ইজ এ গুড হ্যাবিট। বাক্য হয় নাকি হয় না? হয় না। এখান থেকে রিডিং কেটে দাও, আই স এ রুম, হয় নাকি হয় না? হয়। তার মানে বুঝলাম জিরান হবে বাক্যের মূল ওয়ার্ড, ওইটাকে বাদ দিলে আর বাক্যের কোনো অর্থ থাকবে না, কিন্তু পার্টিসিপলকে বাদ দিলে বাক্যের অর্থ থাকবে। যদি এরকম হয় তোমাকে জিরান এবং পার্টিসিপল বের করতে বলছে, তখন তুমি কি করবা? এই যে এরকম কেটে দিবা, আগে মনে মনে কেটে দিয়ে দেখবা যদি বাক্য হয় তাহলে পার্টিসিপল, না হলে জিরান। বুঝছি নাকি বুঝি নেই? প্রবলেম আছে কারো কোনো? আমাদের শুধু এই পার্থক্যটা জানলেই হবে, আর পার্টিসিপল থেকে কিছুই জানার দরকার নেই। বুঝতে পারছি? এখন আমরা প্র্যাকটিস করি। একেবারে শেষে হোমওয়ার্ক 2 তে চলে যাও, একেবারে লাস্টের পেজ, 20 পেজে। একবারে 20 পেজে চলে যাও সবাই। পাইছো? আমি একটা একটা বলি, সবগুলো সলভ করব। হ্যাঁ, আমরা এর আগেও বলছিলাম ক্লাসে আমরা সব সলভ করার চেষ্টা করব এখন থেকে। প্রথমেই
আমি একটা করে দেখাই দিই আসলে কিভাবে করতে হয়, আগেই তোমরা কিছু করবা না। দেখো প্রথমে শূন্যস্থানের আগের ওয়ার্ডটা আছে ডিসলাইক, তাই আছে না? লাইক এবং ডিসলাইক ওই যে আমরা লিস্ট করছি না, জিরানের লিস্ট, ইনফিনিটিভের লিস্ট, সেই জিরানের ইনফিনিটিভ কি আগে ছিল না আমাদের কাছে পড়ায়, তাহলে ওইটাকে ধরো 1 নাম্বার লিস্ট, আর জিরানের লিস্টটাকে ধরো 2 নাম্বার লিস্ট। এই লাইকটা হচ্ছে 2 নাম্বার লিস্টের ওয়ার্ড, তাহলে কি ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে অ্যানসার কোনটা হবে? ইটিং। এইটুকু কারো প্রবলেম আছে নাকি তাই বলো আমাকে, আছে? তারপরে দেখো শূন্যস্থানে 2 নম্বরে শূন্যস্থানের আগের ওয়ার্ডটা আছে ইমাজিন, পাইছো? 2 নাম্বার লিস্টের ওয়ার্ড, কয় নাম্বার? 2 নাম্বার। কি হবে ভার্বের সাথে? আইএনজি। অ্যানসার কি হবে তাহলে? আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে পাইছো? ও 3 নম্বরে এটা পড়তে হবে না, এটা শুধু অপশন থেকে অ্যানসার করতে পারবো, আমাদের প্রশ্ন পড়ার দরকার নেই। 3 নাম্বার দেখো হিম আছে, হিমটা কি অবজেক্টিভ ফর্ম না? আমরা শিখছি কি অবজেক্টিভ ফর্মের সাথে ভার্বের সাথে 2 প্লাস বেস ফর্ম, তাহলে 1 নাম্বার অপশন কি মিললো? তারপরে 2 নাম্বার অপশনে উইটা কি সাবজেক্টিভ ফর্ম না? আজকে আমরা অবজেক্টিভ ফর্ম আর পজিটিভ ফর্মে, পজিটিভ অ্যাডজেক্টিভের নিয়ম শিখছি, কোন সাবজেক্টিভ ফর্মের নিয়ম শিখছি, তাহলে এটা কি নিয়মে আসবে? বাদ। তারপরে যাও আজটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু আজের পরে কি ওয়ার্ক হবে না টু ওয়ার্ক হবে? টু ওয়ার্ক হলো না, তাহলে দেখো তো কোনটা হয়? ডি নাম্বারটা, আজের পরে টু ওয়ার্ক। মিলছে নাকি মিলে নাই? নিয়মের সাথে সবগুলো মিলতেছে না? হ্যাঁ। তারপরেটা চলে যাও 4 নাম্বার, তোমরা করবা হিমটা কি অবজেক্টিভ ফর্ম, তাহলে গোয়িং হবে না টু গো হবে? টু গো। খুঁজে বের করো টু গো কোনটা আছে, সি নাম্বার। এইটা বুঝি নাই কে কে সেটা বলো, এইটা বুঝো নাই কে কে? এই কত করলাম? 4 না? 4 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বোঝায় প্রবলেম বা আবার বুঝাইলে ভালো হবে এরকম? 5 নাম্বারটা করো। হ্যাঁ 2 নাম্বারটা, 2 নাম্বারটা ইমাজিন। হ্যাঁ মুখস্থ ওয়ার্ড, ওই যে লিস্ট আছে ইমাজিনটা লিস্ট 2 তে আছে, তাহলে কি মুখস্থ না? ওই ওয়ার্ডগুলো মুখস্থ ওয়ার্ডগুলো কি আমাদের তো এদিক সেদিক করা যাবে না তখন। আচ্ছা 5 নম্বরে যাও, দেখো হিম কাম আছে, হিমের পরে কাম হয় না, ভুল। কিন্তু তারপরে দেখো দেমটা কি অবজেক্টিভ ফর্ম না? হ্যাঁ টু কাম হবে নাকি হবে না? বি নাম্বার অ্যানসার হইতে পারে নাকি পারে না? পারে, তাহলে 5 এর অ্যানসার বি। তারপর 6 নম্বরে চলে যাও। ও এই নিয়মটা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে সাধারণত নটের পর বাক্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা খুঁজে বের করি, হ্যাঁ কোনটা আছে, এই যে উইথ হিম নট ক্লিনিং। এখন উইথ কেন বসলো? ফিড আপ উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমরা প্রিপোজিশনের অধ্যায়ে পড়ে আসবো। আর উইথ কেন বসছে? উইথটা বসছে লোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, এটা তো আমাদের মুখস্থ থাকতে হবে তাই না? এটা আমরা ওই অধ্যায়ে বুঝতে পারবো, এই অধ্যায়ে বোঝা যাবে না। আচ্ছা মানে বোঝা বলতে মুখস্থর জিনিস এটা আসলে। আচ্ছা চলে যাওয়া হলো গিয়ে 7 নম্বরে, দেখো হিমের পরে টু জয়েন দেওয়ার কথা ছিল, কিন্তু কি লেখা ফেলছে? টু জয়েনিং। হইলো না? বি নাম্বার আছে হিজের পরে কি থাকে? শুধু আইএনজি থাকতে হবে না ভার্বের সাথে? তাও নাই। তারপরে হিতে আছে টু জয়েন, হিয়ের তো কোনো নিয়মই পড়িনি আমরা, তাহলে কোনটা অ্যান্সার? ডি, হিম টু জয়েন। আবার টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না। হ্যাঁ তারপরে চলে যাও 8 নম্বরে, হোপটা হচ্ছে, এটা আমার মুখস্থ জিনিস, ওয়ানের লিস্ট, ওয়ানের ভার্ব, কোথাকার ভার্ব? লিস্ট ওয়ানের, তাহলে কি হবে? 2 প্লাস ভার্ব হবে। ওকে 8 নাম্বার করলাম তাই না? 9 নম্বরে চলে যাও। 9 নম্বরে হচ্ছে মেনশন আছে না? হ্যাঁ মেনশন হচ্ছে লিস্ট টুর ভার্ব, হয়তোবা এই ভার্বটা লিস্ট টুতে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আমি এটা তোমার যদি নাও থাকে তাহলে নিয়ে নিও, সমস্যা নেই। তো মেনশনটা হচ্ছে লিস্ট টুর ভার্ব, লিস্ট টুর ভার্ব বলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি। অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা, ট্রাভেলিং। চলে যাওয়া হলো গিয়ে এই 10 নাম্বারটায়, 10 নাম্বার কয় নাম্বার করলাম? 9 নাম্বার। 10 নাম্বার, হ্যাঁ 10 নাম্বার অ্যাডমিট দেখবা লিস্ট টুর 1 নাম্বারই আছে, 1 নাম্বারই আছে না? তাহলে লিস্ট টুতে যদি থাকে অ্যাডমিট, তাহলে এর সাথে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। হ্যাঁ সি নাম্বার অ্যান্সার হবে। চলে যাওয়া হলো গিয়ে 11 নম্বরে, অ্যাভয়েড আছে, অ্যাভয়েড লিস্ট টুর ভার্ব, হ্যাঁ তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ওকে চলে যাওয়া হলো গিয়ে 12 নম্বরে, 12 নম্বরটা একটু বলতে রাখো তো, এটা আমি এর আগে বলছি, তোমরা এই অধ্যায়ের প্রশ্ন না, এটা তোমরা পারবা, নিজেরা করে নিবা। হ্যাঁ ওকে তারপরে চলে যাই হলো গিয়ে, ও কত জানি 12 বাদ দিলাম না? 12 বাদ দিছি, এটা তাও একটু বলে দেব, অনেকে তো নতুন আছে আবার। হ্যাঁ ব্যক্তি বিরক্ত হলে কি হয়? বোর্ড, ইডি হয়। আর বস্তু যে জিনিসের উপর বিরক্ত হয় সেটা কি হয়? বোরিং। এটা বলে দিছিলাম, এই নিয়মটা এখানে কাজ করছে, আর কিছুই না। আচ্ছা চলে যাওয়া হলো 13 নম্বরে, দেখো 13 নম্বরে শূন্যস্থানের আগের ওয়ার্ডটা আছে অ্যাংরি। হ্যাঁ যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া শুরু করছো তারা পাওয়ার কথা অ্যাংরির পর
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ এবং অ্যাট বসে, দেখো কোনো অপশনে উইথ নাই, তাহলে কোনটা নিব? অ্যাট নিব। হ্যাঁ, ও এই নাম্বার আছে, আচ্ছা আচ্ছা, তাহলে উইথ এবং অ্যাট দুইটাই বসাইতে পারি, সমস্যা নাই। আচ্ছা দুইটাই নাও, তুমি দুইটাই নাও। উইথটা কি প্রিপোজিশন না? প্রিপোজিশনে ভার্বের সাথে কি হবে? আইএনজি হওয়ার কথা না, তাহলে কি উইথ নেওয়া যাবে নাকি অ্যাট নিতে হবে? অ্যাট নিতে হবে। এখন বোঝা গেছে? অ্যানসার দুইটাই সঠিক হতো যদি ওইটার মধ্যেও আইএনজি থাকতো। বোঝা গেছে? আবার উইথ এবং অ্যাটের মধ্যে আবার পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য একটা ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে। ওকে, তারপরে চলে যাওয়া হলো গিয়ে 14 নম্বরে। হ্যাঁ, উড লাইক আছে না? হ্যাঁ, উড লাইক, লাইকটা কোন ভার্ব মনে আছে আমাদের? প্রথম প্রশ্নটাই পড়ছিলাম। হ্যাঁ, লিস্ট 1 এর ভার্ব এবং লিস্ট 2 এর ভার্ব দুই জায়গায় আছে। লাইকটা 1 এ এবং 2 তে কোন জায়গায় আছে? দুই জায়গায় আছে। এখন বিপদ হইছে না? তাহলে দুই জায়গায় থাকলে আমি কি আইএনজি করব না 2 প্লাস ভার্ব করব? হ্যাঁ, বিপদ না? দেখো একটু বোঝার চেষ্টা করো। আমরা ইনফিনিটিভের একটা নিয়ম এরকম পড়ছিলাম যে ভবিষ্যতের কোনো নির্দেশনার ক্ষেত্রে কি বসে? ইনফিনিটিভ বসে, আর বর্তমানের কোনো কাজের ক্ষেত্রে বসে হলো গিয়া আইএনজি, তাই বসে না? তাহলে এখন তুমি বাক্য পড়ে বুঝতে হবে যে এটা কি বর্তমান বোঝাচ্ছে নাকি ভবিষ্যৎ বোঝাচ্ছে। যদি বর্তমান বোঝায় তাহলে কি বসাবো? ভার্বের সাথে আইএনজি। যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে কি হবে? 2 প্লাস ভার্ব, বেস ফর্ম। বুঝা গেছে? আই উড লাইক টু সি এ মুভি, কারণ কি? কারণ উড লাইক দিয়ে বুঝাইছে ভবিষ্যৎ। উড লাইকটা কি? উড হচ্ছে হলো গিয়ে ফিউচার ইন পাস্ট বলা হয়, তাহলে ফিউচার বুঝাইছে না? এর জন্য এখানে সিইং না দিয়ে কি বুঝাবো আমরা? টু সি, লাইক থাকা সত্ত্বেও। পরে চলে যাও 15 নম্বরে, দেখো ইন্টারেস্টেড আছে, আইসো? ইন্টারেস্টেড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন আসে, কি আসে? ইন। তাহলে ইন্টারেস্টেড ইন বসাতে হবে, আর ইন একটা প্রিপোজিশন, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এখন খুঁজে বের করো ভার্বের সাথে আইএনজি কোনটায় আছে। এই নাম্বারে চলে যাও হলো 16 নম্বরে। 16 নাম্বার হলো এনজয়, লিস্ট টুর ভার্ব, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ওয়াচ হবে না ওয়াচিং হবে? ওয়াচিং হবে। 17 নম্বরে, হ্যাঁ, রিফিউজ হলো লিস্ট 1 এর ভার্ব, তাহলে রিফিউজ টু টু লিসেন হবে, রিফিউজ টু লিসেন। তারপরে 18 নম্বরে দেখো কিউরিয়াস আছে, পাইছো? কিউরিয়াস এর পর যদি কিউরিয়াস এর পর কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসলে সেটা হবে অ্যাবাউট, কি হবে? অ্যাবাউট, তাহলে হবে কিউরিয়াস অ্যাবাউট। অ্যাবাউটটা কি প্রিপোজিশন না? তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তারপর 19 নাম্বার দেখো লুক ফরওয়ার্ড আছে। লুক ফরওয়ার্ড আসলে না, কিন্তু এটা পুরোটা কি? লুক ফরওয়ার্ড টু, তাহলে টুটা বাদ পড়ছে না? তাহলে আগে বসাও টু, তাহলে লুক ফরওয়ার্ড টু হয়ে গেল। এটা একটা ফ্রেজ, লুক ফরওয়ার্ডটা কি ফ্রেজ না? হ্যাঁ, তারপর ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে টু আর ভার্বের সাথে আইএনজি কোনটা আছে সেটা নাও। আচ্ছা, হ্যাঁ, তারপরে চলে যাও 20 নম্বরে। 20 নম্বরে আই এম ডুইং দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ার্ক। এখন কথা হলো যে এটা কোন নিয়মে পড়ছে? এটা কোন নিয়মে পড়ে নেই। এমটা হচ্ছে হলো গিয়া অক্সিলারি ভার্ব, আর এম যদি বাক্যে থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করতে হবে সেটা। এটা কিন্তু এই অধ্যায়ের আসলে প্রশ্ন না। বুঝা গেছে নাকি বুঝি নেই? কার কার প্রবলেম আছে সেটা বলো। প্রবলেম আছে কারো? এই 20টা প্রশ্নে প্রবলেম আছে? 20টা প্রশ্নের মধ্যে খালি একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওয়ার্ড মুখস্থ না পারবা সেই পর্যন্ত কিন্তু পারবা না। ক্লিয়ার? দেখো পার্টিসিপল থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। তাহলে এর জন্য পার্টিসিপলটা পড়াই নেই। কি বলো? অনলাইন থেকে শোনা যায় না, আবার বলো তুমি। 6 নম্বর স্যার। কত? 6 6 স্যার 4 নাম্বারটা 4 নাম্বারটা। ওকে, আবার একটু 4 4 নম্বরে অপশনে চলে যাও। দেখো প্রথমে আছে হিম গোয়িং। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিমের পরে কি গোয়িং হবে না টু গো হবে? টু গো। দেখো তো হিম টু গো কোন অপশনে আছে নাকি? আছে, সি নাম্বারে, এর জন্য হচ্ছে হিম টু গো। বোঝা গেছে এখন? ওকে, আর কোনটা? হ্যাঁ 6 নম্বর। 20 নম্বরে বি आंसर। না না হবে না তো, কারণ হচ্ছে কি, কারণ আমি এখন কাজটা করতেছি, বুঝাইছে বর্তমানেই। यस, কি তুমি কত নাম্বার বলছো অনলাইন থেকে একটু বলো তো? 6 নাম্বারটা। ওকে, 6 নাম্বার একটু আগে বলছি ফিড আপ উইথ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ফিড আপের পরে তোমাকে কি নিতে হবে? উইথ নিতে হবে, এটা তো তুমি নিবাই। আর হলে গে তারপর দেখো হিম নট আছে, আমরা বলছিলাম নট এর পর ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি, এর জন্য হইছে। আর আর কোনো প্রবলেম আছে? তাহলে অন্য চ্যাপ্টারে চলে যাব, মানে অন্য টপিকে। আচ্ছা, তোমাদের কি ক্লজের সংজ্ঞা পড়াইছিলাম? তো ওইগুলাই
সংজ্ঞাটা তো পড়াইছি, খালি প্রকারভেদটা যাই নাই। প্রকারভেদ মানে কিছুটা গেছিলাম, প্রিন্সিপাল ভার্ব কোনটা হয়, প্রিন্সিপাল ক্লজ কোনটা হয়, তারপরে হলো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হয়, এইটুকু তো পড়ানোর কথা ছিল, পড়াইছিলাম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তারপরে দেখো আমাদের ওই যে সাবঅর্ডিনেট ক্লজ ছিল না, প্রিন্সিপাল একটা আরেকটা কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। 9 পেজে 9 পেজে চলে যাও। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেইখান থেকে আজকের ক্লাসে শুধুমাত্র নাউন ক্লজটা পড়বো। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পরের ক্লাসে দেওয়া আছে, দেখো শীটের শেষে লেখা আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ। পাইছো? তার মানে কি ওটা পরের ক্লাসে পড়া, আজকে শুধু কি পড়বো আমরা? নাউন ক্লজটা। বুঝা গেছে? আচ্ছা, নাউন ক্লজটা কাকে বলে, কিভাবে কাজ করে, কি না কি, সেগুলো সবকিছু আমরা এখান থেকে শিখতে হবে। আচ্ছা দেখো প্রথমে বলছে নাউন ক্লজ, ক্লজ মার্কার গুলো মনে আছে আমাদের? হ্যাঁ, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যুক্ত করার জন্য কি লাগে? ক্লজ মার্কার লাগে। এটুকু তো মনে আছে আমাদের? হ্যাঁ, ওইটুকু মনে থাকলেই হবে। আচ্ছা, নাউন ক্লজ কি? আমরা খুব ভালো করে জানি যে নাউনের কাজ যে ক্লজ করবে তাকে কি বলা হবে? নাউন ক্লজ। নাউনের কাজটা, নাউন যে কাজটা করতো সেই কাজটা যে ক্লজ করবে তাকে কি বলা হবে? নাউন ক্লজ। বুঝছি নাকি বুঝি নেই? কারো কোনো প্রবলেম আছে? কথা একটাই, সংজ্ঞা একটাই, কি? নাউনের কাজ যে করবে তাকে কি বলবো আমরা? নাউন ক্লজ। নাউন ক্লজ সাবজেক্টও হইতে পারে বাক্যের, অবজেক্টও হইতে পারে। নাউন ক্লজ বাক্যের কি হইতে পারে? সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই হইতে পারে। দেখো তো লেখা থাকার কথা তোমাদের, এই যে প্রথম লাইনে লেখা আছে, ঠিক আছে? আর নাউন ক্লজ অবশ্যই ক্লজ মার্কার দিয়ে শুরু হবে। কেন? কারণ হচ্ছে নাউন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি হয়? ক্লজ মার্কার দিয়ে শুরু হয় না? এজন্য তাহলে নাউন ক্লজে কি কি হবে বলো তো? সাবঅর্ডিনেট ক্লজ দেয়া শুরু হবে। সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া কি নাউন ক্লজ শুরু হতে পারবে? সরি, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার ছাড়া কি নাউন ক্লজ শুরু হতে পারবে নাকি পারবে না? পারবে না। কারণ কি? সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? ক্লজ মার্কার দিয়ে শুরু হতে হবে। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা দেখো এখানে নিচে তোমাদের কিছু ক্লজ মার্কার দিয়ে দিচ্ছে। নাউন ক্লজে কোন কোন ক্লজ মার্কার হইতে পারে পাইছো না একটা লিস্ট, যে নাউন ক্লজে এই ক্লজ মার্কার গুলা হইতে পারে, যেমন দ্যাট হইতে পারে, হোয়াট হইতে পারে, হোয়েন হইতে পারে, হোয়ার হইতে পারে। এরকম ভাবে এগুলা কি হইতে পারে? ক্লজ মার্কার হিসেবে যুক্ত হইতে পারে। কোন ক্লজে? নাউন ক্লজে। বুঝছি নাকি বুঝি নাই? নাউন ক্লজে এইসব ক্লজ মার্কার গুলা হতে পারে। ক্লিয়ার? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? পরের পেজে যাও। বলছে একটি নাউন ক্লজ যে সকল ভূমিকা রাখে, মানে নাউন ক্লজ কোথায় কোথায় কাজ করতে পারে সেটার একটা লিস্ট দিয়ে দিছে এ নাম্বারে, পাইছো? 10 পেজের। হ্যাঁ, তার মধ্যে প্রথমটাই দেখো, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হতে পারে। আমি তোমাদের বলছিলাম একটু আগেই যে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। বি নাম্বারে বলছে বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। কি হিসেবে? অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তারপরে বলছি প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আমরা একটু আগেও পড়ে আসছি যে প্রিপজিশনের পরে যে ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। নাউন হয়। তাহলে প্রিপজিশনের পরে কোনো ক্লজ বসলেও সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। ওই যে নিয়ম একটা, প্রিপজিশনের পরে নাউন হয়, তাহলে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কি হবে? এই ক্লজটা কি হবে? নাউন ক্লজ হবে। সেটা গেল। তারপরে নাউন ক্লজ অবজেক্টের সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। কমপ্লিমেন্টে আমরা পড়ে আসছি লিংকিং ভার্বের ক্লাসে, মনে আছে? সাবজেক্ট সমান সমান অবজেক্ট হলে মাঝের ভার্বকে বলা হয় লিংকিং ভার্ব। আর লিংকিং ভার্ব বাক্যে থাকলে অবজেক্ট আর অবজেক্ট থাকে না, কি হয়ে যায়? কমপ্লিমেন্ট হয়ে যায়। সেটা বলছিলাম। তার মানে এই নাউন ক্লজ দ্বারা যদি সাবজেক্টকে ডাকা যায়, মানে নাউন ক্লজ এবং সাবজেক্ট যদি অভিন্ন হয়, এক এবং অভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? নাউন ক্লজ বসাইতে পারবো। মানে অবজেক্টের জায়গায় কি বসবে তখন? নাউন ক্লজ। কারণ কি? কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট সমান সমান অবজেক্ট। সাবজেক্ট সমান সমান অবজেক্ট হলে অবজেক্টের নাম কি হয়ে যায়? কমপ্লিমেন্ট। সেটাই বলছে। তারপরে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ক্লজ বসতে পারে। সহজ কথা, এইভাবে না শিখে দেখো, সহজ কথা, অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। এই কথাটা এখানে বলছে। দেখো তো এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, এই অধ্যায়টাই কিন্তু সবচেয়ে কঠিন। এই অধ্যায় থেকে সবচেয়ে কম অ্যান্সার করতে পারবা। তারপর দেখো বি নাম্বার বলছে দুটি ক্লজ থাকলে এদের একটিতে কি থাকবে? অবশ্যই ক্লজ মার্কার থাকবে। এটা আমরা আগে থেকে জানি যে দুইটা ক্লজ থাকলে কমপক্ষে কয়টা ক্লজ মার্কার থাকবে? একটা। ওকে, এটা বলছে। এইখান থেকে দরকার নাই আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি কি আছে এগুলো তো আমরা আগের ক্লাসেও দেখছিলাম।
WS কোশ্চেন ওয়ার্ড গুলো সবগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করে, এছাড়া দ্যাট কাজ করে, ইফ কাজ করে, ওয়েদার কাজ করে, বলছিলাম না একটা। আচ্ছা, তারপরে বলতেছি দেখো না, একদম শেষে ডি নাম্বার নিয়মে নাউন ক্লজ মার্কার গুলো কেবল দ্যাট কেই ওমিট করতে পারে। মানে কি? মানে বলতেছে নাউন থেকে যদি কোনো ক্লজ মার্কারকে তুমি উঠিয়ে দাও, তাহলে এইখান থেকে যতগুলা ক্লজ মার্কার আছে কোনোটাকে উঠাইতে পারবে না, শুধুমাত্র কাকে উঠাইতে পারবা? দ্যাট কে। বোঝা গেছে? এখন একটা টপিক আছে আমাদের রিডিউস ক্লজ। কি? রিডিউস ক্লজ। রিডিউস ক্লজ আমরা কয়টা ক্লজ শিখছি? তিনটা না? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এইখান থেকে নাউন ক্লজকে কখনো রিডিউস করা যায় না। রিডিউস মানে কাইটা ছোট করা, ছোট করা যায় না। কাকে ছোট করা যাবে তাহলে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। বোঝা গেছে? এই যে আমরা বললাম যে নাউন ক্লজ থেকে কোনো ধরনের ক্লজ মার্কার উঠানো যায় না, যায় কি? একটু আগে বলছি না, কোনটাকে উঠানো গেলেও শুধু দ্যাটকে, আর কোনটাকে উঠানো যায় না। আর রিডিউস ক্লজের কাজই হচ্ছে কোনো না কোনো ক্লজ মার্কারকে উঠিয়ে দিতে হবে। তাহলে এদের মধ্যে যদি কোনো ক্লজ মার্কার না উঠানো যায়, তাহলে কি রিডিউস করা যাবে নাকি যাবে না? যাবে না। বুঝছি এইটুকু? কার কার প্রবলেম আছে সেটা বলো তো। এখান থেকে কিন্তু আমরা কোনো পড়া পড়লাম না, এটা হলো খালি মাথায় নিলাম এমনি, পড়া কিন্তু সামনে আসতেছে। তারপরে যাও হলো গিয়া এই 11 নম্বর পেজে দেখো, ই নাম্বারে একটা কথা বলছে, WS কোশ্চেন যুক্ত ক্লজ সমূহ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে না বসে অ্যাসার্টিভ স্ট্রাকচারে বসবে। মানে কি? মানে বলতেছে, এই যে একটু বোঝার চেষ্টা করো, একটা উদাহরণ দেখি। ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট? ডু ইউ নো। দেখো তো এটা একটা ক্লজ নাকি? এটার মধ্যে কোনো ক্লজ মার্কার আছে? এটা কি সাবঅর্ডিনেট না প্রিন্সিপাল ক্লজ? এই যে এটা হলো কি একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, হোয়াট টাইম ইজ ইট, এটা তো ক্লজ মার্কার সহ বসছে, তাই না? তাহলে এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এটা ছিল কি? প্রিন্সিপাল ক্লজ। এইটুকু কে কে বুঝে না সেটা বলো। এটা সাবঅর্ডিনেট, এটা প্রিন্সিপাল। আগের ক্লাস যারা করছো তারা এটুকু বোঝার কথা। আচ্ছা দেখো, সাবঅর্ডিনেট ক্লজের প্রথম শর্তে হচ্ছে কি দিয়ে শুরু হবে? ক্লজ মার্কার দাও, হোয়াট দ্বারা না, ক্লজ মার্কার। এই হোয়াট একটা ক্লজ মার্কার, এখানে হোয়াট না থেকে অন্য কোনো ক্লজ মার্কারও থাকতে পারতো। এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। গত ক্লাস এখান থেকে করো নাই কে কে সেটা একটু হাত তুলো। সবাই করছো? তুমি পড়ো নাই? আচ্ছা, তুমি বাদ থাকো খালি। ও সারা আর যারা আছে এখানে সবাই যদি করে থাকো আমাকে বলবা। আমি গত ক্লাসে তোমাদের সেন্টেন্সে স্ট্রাকচারগুলো লিখে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এরকম লিখে দিয়েছিলাম না? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট লিখে দিয়েছিলাম। আর ইন্টারোগেটিভে লিখে দিয়েছিলাম হলো গিয়ে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। এটা একটা দিছিলাম, আরেকটা দিছিলাম WS কোশ্চেন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। দেখো তো এরকম দিছিলাম নাকি? দুইটা দিছিলাম না? হ্যাঁ, একটা দুইটা। এইটা হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার। দেখো এখানে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটাই বসছে, এই যে WS কোশ্চেন ওয়ার্ড, এই যে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপর হলো এই যে ইটটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আসলে এখানে প্রশ্ন যাকে জানতে চাওয়া হয় তাকে অক্সিলারি ভার্বের সাথে রাখতে হয়, সেই বাক্যের সাবজেক্টও না অবজেক্টও না। হোয়াট টাইম, টাইমটা জানতে চাইছি দিকে টাইমটাকে পাশে রাখছি। যদি জানতে চাইতাম এটা দাম কত, তাহলে হাউ মাচ, ওই যে দাম কত, কতটাকে তার পাশে রাখতে হয়। বুঝা গেছে? এটা কিন্তু বাক্যের সাবজেক্টও না অবজেক্টও না। তাহলে বাক্যের সাবজেক্ট কি? এটা না? আর এটা কি? অক্সিলারি ভার্ব। বুঝছি? এটা এই গঠনটা এখন এইটুকু কোন গঠনে আছে সেটা বলবো আমাদের। মানে অ্যাসার্টিভ গঠনে আছে না ইন্টারোগেটিভ গঠনে আছে? ইন্টারোগেটিভ গঠনে। ওই ই নাম্বার নিয়মটা পড়া দেখো তো কি বলছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ বসানো যাবে না, বসাইতে হবে কোনটা? অ্যাসার্টিভ। তাহলে কি এই বাক্যটা সঠিক না ভুল? ভুল আছে না? তাহলে এই বাক্যটা কি হইলে সঠিক হইতো? এই দেখো তো, এইটুকু যদি আমি চেঞ্জ করে ইট ইজ বলতাম তাহলে বাক্যটা সঠিক হইতো না? হ্যাঁ, এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে যদি অ্যাসার্টিভ হয়ে যায় তাহলে প্রশ্নবোধক দিলেন কেন? প্রশ্নবোধক দিছি এই যে এইটুকুর জন্য, ডু ইউ নো। এটা কি প্রশ্ন ছিল না? হ্যাঁ, এইটা যদি ডু ইউ না দিয়ে না দিয়ে শুধু বলতাম ইউ নো, তাহলে কি এখানে প্রশ্নবোধক হইতো নাকি হইতো না? ফুল স্টপ হইতো। তাহলে এখানে প্রশ্নবোধক হবে না হবে, ওটা কি ওইটার উপর নির্ভর করবে না এটার উপর নির্ভর করবে? এইটার উপর। এখন বুঝি নাই কে কে সেটা বলো। কার উপর নির্ভর করবে? প্রিন্সিপাল ক্লজের উপর। বুঝছি নাকি বুঝি নাই? কার কার প্রবলেম আছে বলো। তাহলে আমরা কি শিখলাম? যে সাবঅর্ডিনেট ক্লজ
নাউন ক্লজ কি এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ না? পৃথিবীর কোন সাবঅর্ডিনেট ক্লজই ইন্টারোগেটিভ স্ট্রাকচারে হইতে পারবে না। কোন স্ট্রাকচার আসতে হবে আমাকে? অ্যাসার্টিভ। বুঝছি নাকি বুঝি নাই? কার কার প্রবলেম আছে একটু বলো তো। প্রবলেম আছে কারো? তাহলে যদি এখানে ইজ ইট দিতাম বাক্য হইতো নাকি হইতো না? হইতো না। বাক্য শেষে ফুল স্টপ বসবে নাকি প্রশ্নবোধক বসবে সেটা নির্ভর করবে কার উপরে? প্রিন্সিপাল ক্লজের উপরে। তোমার পাশে যে আছে ওই দাঁড় করো। তুমি বুঝছো? বুঝছো? আমি তাহলে একটা বাক্য লিখবো, তুমি মানে বলবা যে ঠিক আছে নাকি। আচ্ছা, বাক্য লিখতে হবে না, তুমি আমাকে শুধু বলবা এইখানে প্রশ্নবোধক হবে না ফুল স্টপ হবে, এটা কার উপর নির্ভর করবে? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে কি হবে? ফুল স্টপ। এটা ইন্টারোগেটিভ হলে প্রশ্নবোধক। বসো। আমি কিন্তু এরকম না যে পারে না দেখে আমি সবাইরে দেখতেছি আসলে দুই একজন বুঝছে নাকি, না বুঝলেও তো তোমরা বলো না, সমস্যা তো এখানে। কেউ কে বুঝো নাই একটু বলো, এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে খালি ঝামেলাই পড়বা, খালি ঝামেলাই পড়বা, খালি ঝামেলাই পড়বা। সাবেন, হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট? সব ক্ষেত্রে যদি এইটুকু না থাকে তাহলে ঠিক আছে। ওটা যদি ক্লজের সাথে থেকে, যখন এটা ক্লজের সাথে থাকবে আরেকটা ক্লজের সাথে, তখন এটা কি হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে না? সাবঅর্ডিনেট ক্লজ থাকলে আর ওই ইজ ইট হইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটা না থাকতো বাক্যে তাহলে ঠিকই, ইজ ইট হইতে পারতো, ইন্টারোগেটিভ হইতে পারতো। কারণ কি? কারণ বাক্যে একটা ক্লজই আছে, আর একটা ক্লজ কোনোদিনও কি হয় না? সাবঅর্ডিনেট ক্লজ হয় না। তাহলে ওইটা কি হবে সবসময়? প্রিন্সিপাল ক্লজ। এখন বোঝা গেছে নাকি বুঝি নাই? কে কে বুঝি নাই? এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটা গ্রামার আমাকে বুঝাইতে হবে না, ওটা তুমি একাই পারবা। আচ্ছা, তারপরের নিয়ম কি দেওয়া আছে? ওই যে অমিট করা যাবে না, ওগুলা নিয়ে কোনো কথা নাই। কারণ কি অমিট করা যাবে না? এই কারণেই যে অমিট করলে তোমার কি হয়ে যাবে, সেটা অমিট করলে ক্লজ রিডিউস হয়ে যাবে না? কিন্তু হ্যাঁ, কিন্তু কি করা যাবে না? নাউন ক্লজকে রিডিউস করা যায় না, এর জন্য ওই নিয়ম বাদ, এগুলা আমার পড়তে হবে না। তুমি আমরা শুধু বলো যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ এটা কি ইন্টারোগেটিভ করা যাবে নাকি যাবে না? যাবে না। তোমরাই কিন্তু বলছো যাবে না। হ্যাঁ, ঝামেলাই ফেলাবে না কিন্তু আমাকে। আমি আবার একটু রিক্যাপ দিয়ে নেই কি কি পড়াইলাম হলো গিয়ে প্রথম থেকে নাউন ক্লজ কাকে বলে, নাউনের কাজ যে করবে সেটা কি নাউন ক্লজ। নাউন ক্লজে কি কি ক্লজ মার্কার থাকতে পারে একটা লিস্ট দেওয়া আছে আমাদের, পাইছি? ওকে, তারপরে যাই দেখছি নাউন ক্লজ বাক্যের কোথায় কোথায় বসতে পারে। সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপজিশনের পরে, আর হলো গিয়া অ্যাডজেক্টিভের পরে। কেন অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। প্রিপজিশনের পরের ওয়ার্ড কি হয়? নাউন হয়। বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। এই কয়টা ছিল। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? আরেকটা জিনিস এটা আগে শিখছিলাম, সেটা হলো দুটি ক্লজ মার্কার যুক্ত করা, দুটি ক্লজকে যুক্ত করার জন্য কমপক্ষে কয়টা ক্লজ মার্কার লাগবে? একটা। তাহলে তিনটাকে যুক্ত করার জন্য কয়টা লাগবে? দুইটা। মানে ক্লজের থেকে ক্লজ মার্কার একটা সবসময় কি হবে? কম হবে। প্রবলেম আছে কারো এইটুকুতে? না। আর নাউন ক্লজকে কখনোই রিডিউস করা যায় নাকি যায় না? যায় না। তারপরে এই পাশে যা বললাম যে নাউন ক্লজ অবশ্যই কি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হইতে পারবে নাকি পারবে না? পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে আমাদের নিয়মই একটাই যে সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিনও কি হবে না? ইন্টারোগেটিভ হতে পারবে না। সেটা কোন গঠনে হইতে পারবে? শুধু অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ গঠন মানে কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে এই গঠনে থাকতে হবে না সবসময়। আর ইন্টারোগেটিভ মানে কি? আগে অক্সিলারি ভার্ব পরে হলো গিয়ে সাবজেক্ট। থাকতে পারবে নাকি পারবে না? পারবে না। একটু বলো তো আমাকে, সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কি ইন্টারোগেটিভ হতে পারবে না? পারবে? যদি এটা পারে থাকো, একটা লাইন পারে থাকো, তাহলে আরেকটা গ্রামার আমার পড়াইতে হবে না। দেখো এখানে আছে না এমবেডেড কোশ্চেন, পাইছি? হ্যাঁ, আচ্ছা, এই এমবেডেড কোশ্চেনটা আমার আর পড়াইতে হবে না। কেন পড়াইতে হবে না? এমবেডেড কোশ্চেন মানেই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হয় না। এমবেডেড কোশ্চেন মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কোশ্চেন হতে পারে না। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট আসলে এমবেডেড কোশ্চেনের মানেটা কি? এই কি জানি বললাম, এমবেডেড কোশ্চেনের মানেই হচ্ছে, বুঝো, এমবেডেড কোশ্চেনের মানেই হচ্ছে প্রশ্নের ভিতরে প্রশ্ন অথবা বাক্যের ভেতরে প্রশ্ন। ওখানে লেখা নাও, প্রশ্নের ভেতরে প্রশ্ন অথবা বাক্যের ভেতরে প্রশ্ন। হ্যাঁ, এমবেডেড কোশ্চেন মানে কি? প্রশ্নের ভেতরে প্রশ্ন অথবা বাক্যের ভেতরে প্রশ্ন।
লেখা শেষ এটুকু? কি বলছি এটার অর্থ কি? প্রশ্নের ভিতরে প্রশ্ন অথবা বাক্যের ভিতরে প্রশ্ন। একটু আগে এরকম একটা বাক্য লিখছিলাম না, ডু ইউ নো, এটা একটা প্রশ্ন না? এটা একটা প্রশ্ন না? এটার ভেতরে আবার প্রশ্ন করছিলাম কি, হোয়াট টাইম ইজ ইট। আচ্ছা এখানে যে প্রশ্নবোধক হবে নাকি ফুল স্টপ হবে, নির্ভর কি এর উপর করবে না এর উপর করবে? প্রিন্সিপাল ক্লজের উপর। তাহলে প্রিন্সিপাল ক্লজ যেহেতু প্রশ্ন ছিল, তাহলে কি করছি আমরা? প্রশ্নবোধক চিহ্ন দিছি। এটা কি প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন না? প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন থাকলে এইটা হয় প্রিন্সিপাল ক্লজ, এটা কি হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটু আগে শিখছি সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিন ইন্টারগেটিভ হতে পারবে নাকি পারবে না? পারবে না। এই যে সাবঅর্ডিনেট ক্লজ যে ইন্টারগেটিভ হতে পারে না, এই না পারাটাকেই বলা হয় এমবেডেড কোশ্চেন। বুঝা গেছে? কেউ কি বুঝছি নাকি বুঝি নেই? হ্যাঁ, তাহলে এখানে কি ইজ ইট হবে না ইট হবে? বুঝছি নাকি বুঝি নেই? এটা বুঝি নেই কে একটু বলো তো। এটা প্রশ্নের ভিতরে প্রশ্ন হইতে পারে, আবার হলে ডু ইউ নো না দেয়া এখানে ইউ নো যদি দেয়া এটা দিতাম, তাহলে কি বাক্যের ভেতরে আবার প্রশ্ন হলো না? আমরা কি বলছিলাম, প্রশ্নের ভেতরে প্রশ্ন অথবা বাক্যের ভেতরে প্রশ্ন। দেখো তো বাক্যের ভেতরে একটা প্রশ্ন আসছে নাকি? বাক্যের ভেতরে প্রশ্ন, হ্যাঁ বাক্যের ভেতরে আরেকটা বাক্য আসলে সে কি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায় না? সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কি ইন্টারগেটিভ হতে পারবে নাকি পারবে না? পারবে না। তাহলে কি এটা ইট ইজ এটা ঠিক আছে না? বুঝছি নাকি বুঝিনি? এখন তোমাকে এই যে এই জায়গাটা শূন্যস্থান দেওয়া থাকবে, এই অংশটা চারটা অপশনের মধ্যে দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে হোয়াট টাইম ইজ ইট, আরেকটা দেওয়া থাকবে হোয়াট টাইম ইট ইজ। কোনটা অ্যান্সার নিব আমরা? হোয়াট টাইম ইট ইজ। এখন বলো তো বুঝি নেই কে কে? প্রবলেম আছে? একটু চলে যাবা সবাই 11 পেজে। 11 পেজে গেছো? দেখো যে 1 নাম্বার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটিতে এরকম লেখা আছে না? ওইগুলো আমরা পড়বো না, শুধু এইগুলা উদাহরণগুলো দেখবো। দেখো তো উই হ্যাভ নট অ্যাসার্টেইনড হোয়ার, এটুকু কি একটা বাক্য না? বাক্য না? বাক্যের ভিতরে আবার কি আসছে? হোয়ার দিলে কি প্রশ্ন হয় না? হ্যাঁ, বাক্যের ভিতরে প্রশ্ন আসছে, তাহলে কি প্রশ্ন হইতে পারবে নাকি পারবে না? বাক্যের ভিতরে প্রশ্ন আসলে মানে ক্লজ আসলে সেটা কি প্রশ্নবোধক হইতে পারবে নাকি পারবে না? পারবে না। তাহলে কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে না পরে আসবে? পরে আসবে। তাহলে দেখো তো এখানে উইলটা কি দা মিটিং এর আগে আসবে না দা মিটিং এর পরে যাবে? পরে যাবে। এই কিন্তু এখনো অনেকেই বুঝে না, তাই না? নদী বুঝছো কি? বুঝো না? আমি বুঝছিলাম। দেখো আমি বলছি যে বাক্যের মাঝে যদি কোনো প্রশ্ন করো, প্রশ্ন কাদের দ্বারা করতে হয় তাই বলো আমারে। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হয় না? হ্যাঁ, তুমি শুধু এটুকু মাথায় রাখো যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা আমাকে কি করতে হয়? বাক্যের মধ্যে প্রশ্ন করতে হয়। এটুকু তো ক্লিয়ার? ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা কি করতে হয়? বাক্যের মধ্যে প্রশ্ন করতে হয়। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যদি বাক্যের মাঝে চলে আসে তাহলে কি বাক্যের মধ্যে আরেকটা প্রশ্ন আসলো না? বাক্যের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে সেটা প্রশ্ন থাকতে পারবে না। আর প্রশ্নের, হ্যাঁ প্রশ্নের মূল কথাই হচ্ছে সাবজেক্টের পূর্বে আসবে অক্সিলারি ভার্ব। প্রশ্নের মূল কথাই কি? সাবজেক্টের পূর্বে আসবে অক্সিলারি ভার্ব। আর যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব চলে যায় সেটার প্রশ্ন থাকে না। থাকে? থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলছি? পরের অংশের প্রশ্নবোধক হইতে পারবে না। তাহলে যদি পরের অংশ প্রশ্নবোধক না হইতে পারে তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে না পরে অক্সিলারি ভার্ব আসবে? পরে। তাহলে দেখো তো এই যেখানে উইল দা মিটিং ছিল, উইল দা মিটিং পাইছো না? হ্যাঁ, এই যে এটুকু একটা বাক্য না এই পর্যন্ত? তাহলে এখান থেকে শুরু হয়েছে আরেকটা প্রশ্ন না? তাহলে বাক্যের ভিতরে প্রশ্ন আসছে না? এটা কি প্রশ্ন হইতে পারবে নাকি পারবে না? পারবে না। আমরা বলছিলাম যে প্রশ্ন হওয়ার নিয়ম কি? আগে আসতে হবে অক্সিলারি ভার্ব, পরে আসবে সাবজেক্ট। দেখো তো উইল দা মিটিং আসছে না? এরকম হবে নাকি দা মিটিং উইল হবে? দা মিটিং উইল। এখন বুঝছো? হ্যাঁ, শোনো লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ তুমি পারো না দেখে কিন্তু এখানে আসছো। সত্যি কথা বলি, যে টপিকটা তোমাদের বুঝাইলাম এই টপিকটা আমি গত ক্লাসে ওই যে বললাম না ওদের শীট তোমাদের শীট তোমাদের শীট ওদের শীট হয়ে গেছে আজকে, ওদের বুঝাইছি। বুঝো কিন্তু ওদেরকে এই টপিকটাই বুঝাইছি সি ইউনিটে, একটা স্টুডেন্ট বুঝে না। অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি, প্রায় 1.5 ঘন্টার উপরে ক্লাস নিচ্ছি ওই দিন, তাও বুঝে নাই। কেন বুঝলো না বুঝলামই না। কারণ কি? কারণ হচ্ছে ওদের মধ্যে আমি বলি সবসময় বলি আমি সি ইউনিটের স্টুডেন্ট পছন্দ করি না। আমি সি ইউনিটের স্টুডেন্ট একেবারে দেখতে পাই না। আর সায়েন্সের স্টুডেন্ট যারা ডি ইউনিট করে এদের দেখতে পাই না। দুটা মিলা যারা করে, শুধু ডি ইউনিট যারা করে ওদের দেখতে পারি, সায়েন্স আর আর্টস ডি ইউনিট মিলা যারা করে ওদের দেখতে পাই না। ওরা কি করে জানো? ইংলিশ ক্লাসের কোনো গুরুত্ব দেয় না। আর সি ইউনিটের পোলাপান হলে বেশি চাপ, তো ওরা ইংলিশে যে গুরুত্ব দিবে ওই সময় পায় না। অ্যাকাউন্টিং ঝামেলা, এই পাশে ফিনান্স ঝামেলা, ঠিক আছে, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, বাংলাও তো কম ঝামেলা না, তারপরে ইংলিশ পড়তে হয়। তারপর ওদের হলে ইংলিশে পাস করার একটা থাকে, মানে এই শর্ত থাকে যে পাস না করলে ইংলিশে না পাস করলে চান্স পাবে না। এই দিক থেকে ওদের ইংলিশ পড়া বেশি দরকার, ওরা ইংলিশ কম পড়ে। তার মধ্যে এবার যে কটা ভর্তি হয়েছে একটাও ভালো ছাত্র নেই।
ঠিক আছে, বিপদ। এর জন্য হলে এতক্ষণ 1.5 ঘন্টা বলে ওইটা বুঝাইতে পারিনি। দেখো তোমাদের বুঝেছি, একটা কথাই বুঝাইছিলাম মাত্র, যে সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হবে না, প্রশ্নবোধক হবে, প্রশ্নবোধক হবে না। আর যখনই ক্লজ মার্কার যুক্ত হবে সেটা কি হলো, সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি, বাক্যের ভিতরে বাক্য হইলো অথবা প্রশ্নের ভিতরে বাক্য হইলো। এইটা যদি প্রশ্ন হয় তাহলে এখানে কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দেব। এটা যদি নরমাল হয় তাহলে কি দিব, ফুল স্টপ দিব। আর এইখানে যেহেতু প্রশ্ন হবে না, প্রশ্নের মূল শর্তই হচ্ছে সাবজেক্টের আগে চলে আসবে অক্সিলারি ভার্ব। যেহেতু প্রশ্ন করতে পারতেছি না, তাহলে কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে না পরে আসবে, পরে। এই একটা কথা না মাত্র, এই একটা কথা ওদের মাথায় ঢুকাইতে পারলাম না, মাত্র একটা কথাই কিন্তু বুঝি। দেখো আমি কিন্তু তোমাকে ওই নাউন ক্লজ থেকে এখানে এমবেডেড কোশ্চেন বুঝাই দিচ্ছি, একসাথে দুটো হয়ে গেছে, একসাথে দুটো হয়েছে না, তারপরেও আমি বুঝাইতে পারিনি। কেন? শুধুমাত্র এই একটা কারণে। কি কারণ সেটা, যে ওরা হলো গিয়ে না মনোযোগই দেয় না ক্লাসে না। এই আমি বুঝাইতেছি, ওই ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ওই জন্য গুনতেছে 1 2 3 1 2 3। এখন আমার কথা হলো যে তোর খুবই জরুরি যে 1 2 3 গুণা হন, হ্যাঁ। এই একটা ফোন ভইরা এমবেডেড কোশ্চেন বোঝানোর শেষে আমি জিজ্ঞেস করছি, বলো তো, ভাইয়া বুঝিনি। কেন বোঝা নাই? একটু অন্য কিছু চিন্তা করছিল। কেমন রাগটা উঠতে পারে বলো? আচ্ছা, এই যে যেগুলা পড়লা, শোনো, আমি কিন্তু এর আগেও বলছি ক্লজের ক্লাসটা হচ্ছে সবচেয়ে কঠিন ক্লাস। যারা আমাদের এখানে বিসিএস যখন ছিল তখন এটা উদাহরণ দিছিলাম, যে বিসিএস এ যারা ক্লাস নেয় তারা খুব খুব জ্ঞানী, এক একটা বিসিএস পায় কেন না পায়। অনেকে আছে বিসিএস এ ক্লাস নেয়, আবার বিসিএস নিজেও দেয়, দিয়া বিসিএস হয়ে গেছে। ধরো সে ফরেন ক্যাডারে ঢুকছে, ক্যাডারদের মধ্যে সবচেয়ে দামি ক্যাডার হলো ফরেন ক্যাডার, এর মধ্যে সবচেয়ে বেশি ইংলিশ জানতে হয়। ফরেন ক্যাডারে ঢুকছে, তাও তার এখন নেশা ক্লাস নেওয়া, সে ক্লাস নিতে আইছে। এখন যদি তারা বলা যায় কোন ক্লাস নেবেন, ইংলিশ ক্লাস, তাহলে ক্লজ দেওয়া শুরু করেন, বলে যে না ক্লজ না, অন্যটা দেওয়া শুরু করেন। ক্লজটা এতটাই কঠিন, আমি কিন্তু সেটা তোমাদের একদম পানির মতো করে বুঝিয়ে দিছি, তাই বুঝিয়ে দিছি না? দেখো ক্লজ কি জিনিস সেদিন কেন আমরা বুঝছি। ক্লজ হচ্ছে একটা মাত্র শর্ত, ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি হবে, ক্লজ। যদি ক্লজের মধ্যে ক্লজ মার্কার থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, না থাকলে প্রিন্সিপাল ক্লজ। দেখো এইগুলোই হলো 5 7 10 পেজের পড়াগুলোকে আমি তোমাকে একটা করে ওয়ার্ডের মধ্যে বুঝিয়ে দিছি। কিন্তু এখন আসলাম কি, নাউন ক্লজ। যে ক্লজ নাউনের কাজ করবে তাকে কি বলবো, নাউন ক্লজ। ঠিক আছে। আচ্ছা, নাউন ক্লজের মধ্যে নাউন ক্লজ কোথায় কোথায় ব্যবহার হতে পারে, নাউন ঠিক যেখানে যেখানে ব্যবহার হতে পারে নাউন ক্লজের সেখানে ব্যবহার হতে পারে। তারপরে বললাম যে সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিনও কি হতে পারবে না, ইন্টারোগেটিভ হতে পারবে না। ইন্টারোগেটিভ হওয়ার একমাত্র শর্ত কি, সাবজেক্টের পূর্বে থাকবে অক্সিলারি ভার্ব। আর যদি এটা নাই হইতে পারে ইন্টারোগেটিভ, তাহলে কি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হবে না, পরে হবে, পরে। এই যে এইটুকুই শুধু বুঝেছি, এইটুকু বুঝানে, একটা লাইন বুঝানে আমাদের কি হয়েছে, এমবেডেড কোশ্চেনটাও হয়ে গেছে। বুঝছি নাকি বুঝি নাই? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এখন বলো কেন পোলাপান এটা এত ভয় পায়, কেন বুঝি না। যেমন এখানে যারা কোচিং করো তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ো, আমি জানি। একটু বোঝানোর চেষ্টা করি, শুধু এটা বুঝবা। তোমাদের মধ্যে মনে করো 5 জন কানা মানুষ আছে, অন্ধ, কিছুই দেখে না চোখে, বুঝো কিন্তু। কানা মানুষ আমার গেঞ্জি কিরকম বলতে পারবে? সম্ভব? সম্ভব না। এই ক্যামেরাটা কিরকম বলতে পারবে? কিন্তু ক্যামেরা বলতে পৃথিবীতে একটা জিনিস আছে, তারা যদি বলো আগে থেকে যে ক্যামেরা এরকম, তাদের ছবি তোলা যায়। ছবি কি? ছবি হলে কি ওটার মধ্যে ক্লিক করবা, তুমি যেরকম দেখতে ওই জিনিসটা ওখানে দেখা যাবে। ঠিক আছে, কিন্তু কথা বললে বলতে পারো, নাড়াচাড়া করতে পারো, এটাই তো। তারা ক্যামেরা যে জিনিসটা এটা বুঝতে পারবা, মোবাইল একটা জিনিস এটা বুঝাইতে পারবা, কিন্তু মোবাইল কিরকম ও কি বলতে পারবে না। ও যদি হাত দিয়ে দেখাও তাহলে বলতে পারবে, দূর থেকে খালি বলছো যে মোবাইল এরকম আছে, মোবাইল নামে একটা জিনিস আছে, এইটুকু থাকবে, এইটুকু সাইজের 5-6 ইঞ্চি লম্বা, ওইটা হইলে কি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলা যায়, এটাও জানে। কিন্তু মোবাইল যখন ওরা হাতে দিব, কিন্তু একটু হলেও ফিল করতে পারবে। আমরা চোখ বন্ধ করলে কি ফিল করতে পারি না? ফিল করতে বুঝো কিন্তু। কানারে 5 জন কানারে নিছে, কানারে নিয়ে একটা রুমে, অন্ধকার রুমে, যে যে জানো গল্প সেও কোনো কথা বলবা না, না জানার মতো করেই শুনবা। নেওয়ার পরে একটা হাতির, এক কানারে একটা হাতির সুর দেখাইছে, সুর দেখায় নাই তো, মানে যে হাত দিয়ে স্পর্শ করাইছে, ওকে, ওরা রাখছে আলাদা। তারপরে জনকে নিয়ে হাতির পাটা স্পর্শ করাইছে, ওই রুমেই রাখছে, ওই যে আগের একটা রাখছিল। তারপরে জনকে নিয়ে হাতের লেজটা দেখাইছে, মানে দেখাইছে বলতে যে কি করছে। তারপরে জনকে নিয়ে হাতের দাঁতটা দেখাইছে, দেখাইছে বলতে যে স্পর্শ করাইছে। হ্যাঁ, আরেকজনকে কানটা স্পর্শ করেছে। 5 জন হয়েছে না? আরেকজন ধরো 6 জন, আরেকজনকে নিয়ে হাতির পুরো শরীরটা দেখাইছে, বুঝো কিন্তু। ওকে, এখন ওদের জিজ্ঞেস করছে প্রথম জনকে, হাতি দেখতে কিরকম, যে সুর দেখছে, ও মনে করে, ও বলতেছে হাতি দেখতে মোটা কচুর মতো। ঠিক আছে না ওর কথাটা? ওকে মিথ্যা বলছে না, মিথ্যা, ও যেটুকু বুঝছে সত্যি কথা বলছে না। ওকে, 2 নাম্বার ব্যক্তিকে দেখাইছিল কি, পা, হাতি দেখতে কিরকম আর জিজ্ঞেস করছে, ও বলছে মোটা থাম্বার মতন। ওটাও কথা সত্য, কথা সত্য না ওটাও? আচ্ছা, তারপরে জনকে দেখাইছিল দাঁত দেখাইছে, মনে করো দাঁতালাকে জিজ্ঞেস করছে কেমন, মুলার মতন, ওর কথা সত্যি।
লেজ দেখাইছে যাকে, ওর জিজ্ঞেস করছে কিরকম, ও বলতেছে হাতি দেখতে ঝাড়ুর মতো। কথা সত্যি? আচ্ছা। যারে পুরা শরীর দেখাইছে, ওর জিজ্ঞেস করছে কিরকম, ও বলতেছে হাতি দেখতে দেয়ালের মতন। কথা সত্যি? যারা কান দেখাইছে তার বলছে কেমন, হাতি দেখতে কুলার মতন। ওর কথাও সত্যি। কেউ কি মিথ্যা কথা বলছে? না। আবার কেউ কি সত্য কথা বলছে? বিপদে পড়ছো না? জাস্ট তোমাদের পড়ালেখার সিস্টেমটা এটা। তোমাদের যে ভাইয়েরা পড়াচ্ছে, আগে শুনবা যে ভাই আপনি কি হাতি চিনেন পুরোটা? যদি আপনি হাতি পুরাটা চিনেন তাহলে আমার পড়ান, নইলে আমার কাছে তাহলে আমার হাতি চিনাইতে আসেন না। আমি যখন আরবি পড়া শুরু করি সেই 2009-এর দিকে মনে হয়, 9-10-এর দিকে এরকম, মানে আগেও পারতাম আরবি, পরে কি হলো চেঞ্জ হলো, কারণ হলো আরবিতে তোমার ওই টানগুলো আমরা যেমন অনেকেই বলি এখনো কিন্তু রাসূলুল্লাহ বলি, আসলে উচ্চারণটা কি রসুল্লাহ, ওই যে আকার হয় না, কিন্তু আগে যারা পড়তো তারা কিন্তু আকার দিয়ে বলতো, তাই না? হ্যাঁ, আমরা বলি খাইরুন, ওটা আসলে হবে খয়রুন, তাই হয় না যে আকার হয় না, এগুলা পড়াগুলো আগের মানুষগুলা কিন্তু এখন ওইরকমই পড়ে। তো আমাকে এই জন্য গ্রামার সহ শেখানোর জন্য একটা হুজুর নিয়ে আসলো। তো আমাকে ওই হুজুরটা একটা কথা বলছিল যে তুমি যদি কখনো পড়ালেখা করতে চাও, মানে আরবিটা মানে কোরআনটা শুদ্ধভাবে পড়বা, এর জন্য কয়েক বছর পড়ো, তার আগে জিজ্ঞেস করবা যে আপনার কি কারিয়ানা ট্রেনিং আছে নাকি নাই। কারি কারা? যারা হলো কি সুন্দর করে কোরআন পড়তে পারে তাহলে হলো কারি। এই ট্রেনিংটা আপনার আছে নাকি নাই। যদি আপনার এই ট্রেনিং না থাকে তাহলে আপনারা পড়েন না। কেন? কারণ যার কারি ট্রেনিং নাই সে কখনো, যেমন ইংলিশের উচ্চারণ শেখানোর জন্য ফোনেটিক্স না জানলে, তোমাকে যদি আমি ফোনেটিক্স শিখাইতে যাই, আমি ফোনেটিক্স শিখাইতে পারবো? ঠিক এরকম ফোনেটিক্স মনে করো তোমাদের আরবির ক্ষেত্রে কারিয়ানা ট্রেনিং। তো এই কথাটা আমার, যে যারা তোমাকে ক্লজ বুঝাবে সে কি আসলে ক্লজ চিনে নাকি চিন না। সে ক্লজ ঠিক মতো চিনে না দেখেই কিন্তু ওই যে হাতি দেখতে ওরকম এরকম করে তোমাকে দেখাই দিবে, তুমি কিন্তু পরে জেনে বিপদে পড়বা যে হাতি দেখতে কানের কুলার মতো, কথা সত্যিও না মিথ্যাও না, এ আরে বিপদ। মাঝামাঝি আছে না, এরকম অবস্থা। কিন্তু যে ক্লজটা একদম ভিতর থেকে বুঝে সেই কিন্তু তোমাকে ক্লজটা বুঝাই দিতে পারবে একমাত্র। তার জন্য আগে জিজ্ঞেস করো ভাই আপনি কি পুরো ক্লজ বুঝেন নাকি সমস্যা আছে, যদি সমস্যা থাকে তাহলে আর বুঝাইন না ভাই আমার। হ্যাঁ, এই যে এই কথা যে বুঝবো তার প্রশ্নের অ্যান্সার তুমি পাইলেই। যে ব্যক্তি বলবে এত কথা তোমার জানতে হবে না, তার প্রশ্নের অ্যান্সার তোমার পাওয়া শেষ না। সে কি বলছে, প্রশ্নের অ্যান্সার কি বলছে, যে এত কথা বুঝতে হবে না, নাকি বলছে আমি পারি না। আসলে কথার মিনিংটা হচ্ছে আমি পারি না। বুঝছি কথাটা? হ্যাঁ, এর জন্য হইলো গিয়া, কারণ ক্লজটা যে অর্ধেক বুঝে সে তোমার বুঝাইতে পারবে না। যে ক্লজটার পুরাটা বুঝে, পুরাটা বুঝার পরে আরো পুরাটা বুঝে, তারপরে আবারও পুরাটা বুঝে, সেই একমাত্র পারবে। দেখবা কিছু কিছু লোক আছে খুব গপ্প করে, আছে না গ্রামে, আমার তো ছেলে এটা কিনে আনছে, ওইটা আনছে, আমার মেয়ের জামাই এটা ওইটা বল না। হ্যাঁ, আবার নইলে আমার দাদার ছেলের নাতির ভাই একজন পুলিশ অফিসার। হ্যাঁ, অথচ ওর চাচা হইলো রিক্সা চালায়, ওটা ঠিকই পরিচয় দেয় না। ঠিক আছে না কথা? হ্যাঁ। তো এরকম এরকম মানুষকে, যে আমি একটা ভিডিও দেখি মাঝে মধ্যে, শামস নামে একটা মেয়ে আছে, হ্যাঁ, ওই যে ও বলে যে তোমাকে বাসায় আজকে কি রানছে, কাম বাসায় আজকে গরুর মাংস, তারপরে কি রানছে, তারপরে গরুর মাংস, গরুর মাংস, তারপরে গরুর মাংস, ফ্রিজে গরুর মাংস, আরো গরুর মাংস, তারপরে গরুর মাংস। ঠিক আছে, এইরকম করে যারা ক্লজ বুঝবো সেই একমাত্র তোমাকে ক্লজ বুঝাইতে পারবো, নইলে আর কেউ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ক্লজ একবার বুঝছি, তারপরে বুঝছি, তারপরে বুঝি, তারপরে বুঝি আরো বুঝি, তারপরে বুঝি, এইটা হইলে একমাত্র ক্লজ তোমাকে বোঝানো সম্ভব, নইলে ক্লজ বোঝানো সম্ভব না। কারণ ক্লজের বেসিক গুলা দেখো, আমি কিন্তু তোমাকে অনেক পড়ালেখা ছিল, মাত্র 3-4টা লাইন কিন্তু পড়াইছি। 1 নাম্বার লাইনই পড়াইছি সেদিন হলো গিয়া, ক্লজ হবে তখনই ফাইনাইট ভার্ব থাকলে শেষ। হ্যাঁ, তারপর ক্লজ মার্কার যে অংশে থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, না থাকলেই প্রিন্সিপাল, 2টা লাইন গেল। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কি হতে পারবে না, ইন্টারোগেটিভ হতে পারবে না। আর ইন্টারোগেটিভ হওয়ার মূল শর্ত হচ্ছে সাবজেক্টের আগে কি আসবে, অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসতে পারবে না। হ্যাঁ, তাহলে ওটা কি করতে হবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিতে হবে। আর এই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিলাম, তাহলে পরের অংশ ইন্টারোগেটিভ, মানে তোমার ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড থাকা সত্ত্বেও পরের অংশে কি হলো না, প্রশ্নবোধক হলো না। হয়েছে কি, তারপর বাক্যের ভেতরে কোনো প্রশ্নবোধক হয়, প্রশ্নের ভেতরে আবারও কোনো প্রশ্ন হয়, হয় না। এই যে প্রশ্ন না হওয়া, এর নামে কি বলা হয়, এমবেডেড কোশ্চেন। বুঝছি নাকি বুঝিনি? মাত্র 4-5টা লাইন না, দেখো 4-5টা লাইনের জন্য কিন্তু আমার 2 দিন ক্লাস নিতে হয়েছে। 2 দিন ক্লাসের সারমর্ম সামারিটাই হচ্ছে কতটুকু, 4-5টা লাইন। এই 4-5টা লাইনের লাগে আসল লাইন। বুঝা গেছে এখন কথাটা? এই যে সামারিটা করে দিলাম, এই সামারি তোমার মন থাকবে, কিন্তু দেখো 2 দিনের এত কথা সবগুলো মন থাকবে না। ক্লিয়ার সবাই? তাহলে এমবেডেড কোশ্চেন বুঝছি নাকি বুঝিনি? হ্যাঁ, এরপরেও যদি কেউ বলে যে এমবেডেড কোশ্চেন বুঝি নাই, ঠিক আছে, তারে আসলে আমার দ্বারা পড়ানো সম্ভব না। সম্ভব? আজকে মনে করো তুমি কোনো গ্রামারই পারো না, তারপরে এইটুকু তো বুঝছো অ্যাটলিস্ট। আচ্ছা, তাহলে একটু তোমরা 11-12 পেজে চলে যাও। অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে না?
পাইছো এক্সাম্পলগুলো দেখছি আমরা। আচ্ছা একটু দেখি, একটু তোমরা কথা বলো না সবাই। এক্সাম্পল 1 নাম্বার, নাম্বার দেওয়া নাই, তোমরা 1 নাম্বার 2 নাম্বার ধরে নাও। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা একটা ক্লজ। তাহলে ক্লজের ভিতরে আরেকটা বাক্য, তাহলে বাক্যের ভিতরে বাক্য হলো না। হোয়াট দ্বারা শুরু হয়েছে, হোয়াট কি ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড না? হোয়াট দ্বারা সাধারণত আমরা প্রশ্ন করি, কিন্তু এইখানে কি প্রশ্ন করা যাবে নাকি যাবে না? যাবে না। যদি যাইতো তাহলে হোয়াট ডিড হি সে, এটা ঠিক ছিল, কারণ সাবজেক্টের পূর্বে কে চলে আসছে? অক্সিলারি ভার্ব চলে আসছে না? তাহলে বাক্য সঠিক হইতো যদি প্রশ্ন করা যাইতো, কিন্তু বাক্যের ভিতরে প্রশ্ন করা যায় নাকি যায় না? যায় না। তাহলে সাবজেক্টে পরে আসবে কে? অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে বাক্যে অক্সিলারি ভার্ব লাগতেছে না, এটা প্রশ্ন করার জন্য শুধু অক্সিলারি ভার্ব নিয়ে আসছিলাম আমরা। তাহলে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি সেটা কি হয়ে যাবে? সেইড হয়ে যাবে না? হ্যাঁ। যদি হি ডিড সে লেখো তাও বাক্য হয়, কিন্তু আসলে কি বাক্য শুনতে ভালো শোনা যায়? গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু শুনতে ভালো শোনা যায় না। এর জন্য হোয়াট ডিড সে না দিয়া হোয়াট হি সেড। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? যদি হ্যাঁ দেখো, আমি বলছি ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রশ্ন করার মূল শর্ত হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, তাই নিয়ে আসছিলাম না? কিন্তু পরের অংশে কি কখনোই প্রশ্ন হইতে পারবে নাকি পারবে না সেটা বলো। পারবে না। তাহলে পারবে না, তাহলে কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসতে পারবে নাকি পারবে না? তাহলে উঠাই দিতে হবে। তাহলে কোথায় যাওয়ার কথা হিসাব অনুযায়ী? সাবজেক্টে পড়ে না? হ্যাঁ, হি ডিড সেড, হি ডিড সে, এটা বললে বাক্য হইতো, কিন্তু এইটা বাক্যে আসলে শোনার কোনো সৌন্দর্য নাই। তাহলে কি ডিড কি পাস্ট টেন্স, তাহলে সেকে যদি পাস্ট টেন্স করে দেয় তাহলে কি ডিডের দরকার আছে? তাহলে সেকে সেড করে দিলাম। এখন বুঝছো? ওকে। তারপরটা যাও, ডু ইউ নো, এই অংশটুকু কি প্রশ্নবোধক নাকি অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ? ইন্টারগেটিভ। তাহলে বাক্যের শেষে সবসময় কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন মাঝখানে আসো, হাউ দিয়ে কি প্রশ্ন করি না আমরা? তাহলে হাউটা বাক্যের মাঝখানে আসলো। প্রশ্নের ভেতরে প্রশ্ন হয় নাকি হয় না? না, প্রশ্নের ভেতরে। বাক্যের ভেতরে কোনো প্রশ্ন করা যায়? বাক্যের ভেতরে বাক্য থাকলে সেটা কি প্রশ্নবোধক হয়? তাহলে প্রশ্নের ভেতরে প্রশ্ন থাকলে সেটা কি প্রশ্নবোধক হবে? হবে না। তাহলে হাউ ডু দে কস্ট, হাউ ডু দে কস্ট, ডুটা কি অক্সিলারি ভার্ব না? কার পূর্বে আসছে? সাবজেক্টের। এটা রাখা যাবে নাকি যাবে না? যাবে না। তাহলে উঠিয়ে দিতে হবে। তাহলে উঠিয়ে দাও, হাউ মাচ দে কস্ট। বুঝছি নাকি বুঝি নেই? ওকে। তারপর হচ্ছে আই ওয়ান্ডার্ড, এটা কি একটা ক্লজ না? কিভাবে বুঝলাম? ওয়ান্ডার্ড একটা ফাইনাইট ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লজ। যখনই আমাদের কাছে হয়ে আসলো তখনই ওই পাশটা একটু কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ না? সাবঅর্ডিনেট ক্লজে আগে সাবজেক্ট বসে না আগে অক্সিলারি ভার্ব বসে? আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব। তাহলে কোনটা হবে? ওই যে হার বার্থডে ইজ, নাকি ইজ হার বার্থডে হবে? হার বার্থডে ইজ। পারবো নাকি পারবো না? তাহলে শেষে যে প্রশ্নবোধক হবে নাকি ফুল স্টপ হবে সেটা নির্ভর করবে কি এই পরের অংশের উপরে না আগের অংশের উপরে? আগের অংশ। পরের অংশ না তো আসলে প্রিন্সিপাল না সাবঅর্ডিনেটের উপরে? প্রিন্সিপাল ক্লজের উপর। প্রবলেম আছে কারো? কোনো সিঙ্গেল প্রবলেম না থাকলে আমি কিন্তু পরের অংশে চলে যাব। হ্যাঁ, ওয়ান্ডারটা ও আচ্ছা আচ্ছা। হোয়াট শুড ইউ ডু ইজ নাথিং, তাই বলছে না? আচ্ছা একটু দেখো, লেখা এটা বুঝে। হ্যাঁ, হোয়াট শুড ইউ ডু, এটা না ছিল না? হোয়াট শুড ইউ ডু ইজ নাথিং। এই বাক্যে তোমরা বলতে পারবা যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? নো, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই দিন শিখাই দিয়েছিলাম তোমাদের যে যেখান থেকে ফাইনাইট ভার্ব শুরু হয় সেখান থেকে আরেকটা ক্লজ হয়। দুইটা ক্লজ ভাগ করে দিলাম আমি। এই ক্লজে এটা হলো ক্লজ মার্কার। ক্লজ মার্কার যে অংশ থাকে তার নাম কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি প্রিন্সিপাল ক্লজ না? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কি ইন্টারগেটিভ হতে পারে নাকি পারে না? পারে না। ইন্টারগেটিভের শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসবে। এই দেখো, এটা হলো সাবজেক্ট, এটা হলো গিয়া অক্সিলারি ভার্ব। এটা হলো প্রশ্ন করে ফেলছো, কিন্তু এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি প্রশ্নবোধক হবে নাকি হবে না? তাহলে কি আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব হওয়ার কথা না? তাহলে এটা কি হবে? হোয়াট ইউ শুড ডু ইজ নাথিং। এখন বোঝা গেছে? সবাই বুঝছো? হ্যাঁ, কি বলছে? হোয়াট ইউ শুড ডু, তোমার যা করা উচিত ছিল তা তুমি করো নাই। তোমার যা করা উচিত ছিল তা হলো গিয়া তোমার বইসা থাকা। এরকম থাকে না অনেক সময়? তুমি এনে বসেই থাকো, তোমার কিছু করতে হবে না, তুমি যাই চিল্লে ঝগড়া করলা, বিবন্ধ দিলে। এখন দেখে নেই কয়টা টপিক আরো আছে তোমাদের এখানে। দুইটা আছে, একটা হলো নমিনাল দ্যাট ক্লজ, আর একটা হচ্ছে কেস ইন অ্যাপোজিটিভ, তাই আছে না? কয়টা বাজে এটা দেখে নিই। 12টায় ক্লাস শেষ না? তাহলে আজকে দুইটা নিয়ে কোনো কথা নাই বলে। হ্যাঁ, 12:30 ক্লাস কয়টায় শেষ?
শুরু করছি করে 10:30 না 12টায় শেষ। হ্যাঁ, তাহলে আর আজকে এটা ধরবো না। তাহলে নমিনাল দ্যাট ক্লজ আর অ্যাপোজিটিভ মাত্র এইটুকু জিনিস রইলো, এটা আগে আমি ক্লাসে পড়ি। আচ্ছা শোনো, 2 মিনিটের মতো সময় আছে, আমি একটু সবকিছু আবার বলে দিই। আজকের ক্লাসে তুমি নন ফাইনাইট ভার্ব পড়ছো তাই না? নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা পড়ছিলাম প্রথমে হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভের অনেকগুলা ব্যবহার আছে, সেখান থেকে আমাদের লাগবে 2টা ব্যবহার, সরি 3টা ব্যবহার। কয়টা? 3টা। এক নাম্বার বলছিলাম উদ্দেশ্য বোঝাইলে ইনফিনিটিভ হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ কোথায় বসে? উদ্দেশ্য বোঝাইলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর ইনফিনিটিভ। আর কিছু ওয়ার্ড মুখস্থ করতে বলছি না, এদের পরে ইনফিনিটিভ গেল ইনফিনিটিভ। আসো জিরানে, জিরান বলছিলাম হইলো গিয়া প্রোনাউনের পসেসিভ ফর্ম, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো মাই আওয়ার, এদের পরে সবসময় কি হবে? এটা কাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ লিখে নিবা। প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি হবে? হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হবে। কিছু ওয়ার্ড মুখস্থ করছি না, তাদের সাথেও ভার্বের সাথে আইএনজি হবে। আর বলছিলাম যে কোনো ধরনের প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না। তারপরে যেটা পড়াইলাম সেটা হলো গিয়ে ক্লজের ডিটেইলস। ক্লজ হচ্ছে, হ্যাঁ, ফাইনাইট ভার্ব থাকে তার নাম ক্লজ। ক্লজ দিয়ে যুক্ত করে ক্লজ মার্কার। ক্লজ মার্কার যে অংশে থাকবে তার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ, না থাকলে হবে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার এইটুকু? ওকে। তারপরে বলছি কি, তারপরে বললাম হলো সাব এই প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকারভেদ নাই। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। সেখান থেকে একটা হচ্ছে নাউন ক্লজ। আজকে অন্যগুলো নিয়ে কথা বলি নাই, শুধু নাউন ক্লজ। নাউন ক্লজ নাউনের যা যা কাজ এও তাই তাই করবে। সাবজেক্ট হতে পারবে, অবজেক্ট হতে পারবে, ভার্বের অবজেক্ট হতে পারবে, প্রিপোজিশন হতে পারবে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারবে, কমপ্লিমেন্ট হতে পারে, তাই না? মানে নাউন যা যা কাজ করে এটাও তাই তাই কাজ করবে। এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ। তারপরে বলছি হলো গিয়া নাউন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ প্রিন্সিপাল ক্লজের তো কোনো প্রকারভেদ নাই। নাউন ক্লজ তাহলে কি সাবঅর্ডিনেট ক্লজ না একটা? কারণ প্রকারভেদ কার আছে? সাবঅর্ডিনেট ক্লজ তো। হ্যাঁ। আর বলছি যে সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিনও ইন্টারোগেটিভ হতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিনও ইন্টারোগেটিভ হতে পারে না। পারে কি? না। ইন্টারোগেটিভ হওয়ার মূল শর্ত হচ্ছে সাবজেক্টের আগে কি আসবে? অক্সিলারি ভার্ব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি সাবজেক্টের আগে কখনো অক্সিলারি ভার্ব আসতে পারবে নাকি পারবে না? পারবে না। এখন বলো এইটুকুতে কার প্রবলেম আছে? এইটুকুই বললাম না তখন ভাবে। আর এই যে পরের অংশ, প্রশ্নের ভেতরে প্রশ্ন আর বাক্যের ভেতরে প্রশ্ন হয় না, এই না হওয়ার নামই কি? এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে কি? প্রশ্নের ভেতরে কোনো প্রশ্ন হয় না, বাক্যের ভেতরে কোনো ধরনের প্রশ্ন হয় না। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেখানেই থাকুক আর কি করতে পারবে না? ইন্টারোগেটিভ হতে পারবে না। এই না হওয়া কথাটাই হচ্ছে হলো গিয়া এমবেডেড কোশ্চেন। প্রবলেম আছে কারো? এইটুকুই ভুল পড়ছি। আর ওই যেখানে যে ইগুলা দেওয়া ছিল, প্র্যাকটিস দেওয়া ছিল, সবগুলা করলাম না, একটা প্রবলেম নাই। কিন্তু ওই যে প্রবলেম হচ্ছে মুখস্থে। মুখস্থে কার করতে হবে? তোমার করতে হবে। মুখস্থে আমি করলে তোমার লাভ নাই। ঠিক আছে? অনলাইনে যারা ক্লাস করতেছে তোমাদের জন্য ক্লাস এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।